বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই 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 ক্ষণে, মহেন্দ্রক্ষণে, যে ক্ষণের জন্য আমরা সবাই তাকিয়ে থাকি, অপেক্ষায় থাকি পুরো এক সপ্তাহ জুড়ে। তা আমার সামনে উপবিষ্ট আজকের অতিথি বন্ধু। বন্ধু, কেমন লাগছে আজকের আমার ভালোবাসা অনুষ্ঠানে এসে? অনেক ভালো লাগছে। আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে আমার ভালোবাসা স্টুডিওতে আপনি আসবেন এবং আপনার জীবনের কথা বলবেন? আগে আগে যখন মাঝে মাঝে অনুষ্ঠানটা শুনেছি, তখন মনে হয়েছে একদিন আমিও আসবো, আমি আমার বলবো আমার ভালোবাসার কথাগুলো। তাই আমরা আর দেরি না করে আগে আপনার নামটা জেনে নিয়ে সরাসরি চলে যাবো আজকের ভালোবাসার, আপনার জীবনের কথা শুনতে। আমার নাম শাওন। আমার নাম শাওন। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি। তারপর এখন এই মুহূর্তে আইবিএতে এমবিএ করছি। আচ্ছা। আইবিএতে এমবিএ করছি। তো 2004-এ যখন আমি 2004-এর লাস্টে যখন আমি বুয়েটে ভর্তি হই নটরডেম কলেজ থেকে, তখন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো শুরু হয় মনে হয় আমার কাছে। ইউনিভার্সিটি লাইফ, বেস্ট টাইম অফ লাইফ। ওকে, তো এক সময় দেখা গেল যে আমি আসলে ঠিক বুয়েটের সিস্টেমটার সাথে ঠিক সুইচ করতে পারছি না। আস্তে আস্তে আমার রেজাল্টটা ফল করতে থাকে। তো এক সময় দেখা যায় যে আমি আসলে কেমন যেন বিভিন্ন আধারে যেমন ডুবে যাচ্ছি আর কি। তো এক সময় বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, মাঝে মাঝে ফ্যামিলি নিয়েও টেনশন ছিল, নিজেকে নিয়েও টেনশন ছিল, নিজের রেজাল্টগুলো নিয়েও টেনশন ছিল। কিন্তু শাওন ভাই, যে কথাটা শুনলাম, যে ট্র্যাক রেকর্ড শুনলাম, সেটা তো আপনি একজন গোল্ডেন বয়, কারণ আপনি নটরডেম, দেন বুয়েট, দেন আপনি আবার এমবিএ কমপ্লিট করছেন। সব মিলিয়ে তো অনেক দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, ভালো ছিল। তারপরে কেমন যেন একটা ফ্রাস্ট্রেশন হঠাৎ করে শুরু হয়ে গেল রেজাল্টটা। তো কারণ সারা জীবন শুধু পড়াশোনার সেক্টরই ছিলাম, তো সো পড়াশোনাটা যখন ভালো হতে না লাগলো, তখন কেমন যেন একটা ব্রেক করলো নিজেকে আর কি। তো তারপরে যেটা হলো, তা যখন দেখলাম যে আমি আসলে ঠিক স্যুট করতে পারছি না, তখন নিজেকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত রেখে দিলাম। প্রচুর মুভি দেখা শুরু করলাম, প্রচুর মঞ্চনাটক দেখা শুরু করলাম, তারপরে বিভিন্ন কালচার প্রোগ্রামগুলোতে যাওয়া শুরু করলাম। তো সব জায়গায় যেতাম, সবকিছু ভালো লাগতো। তারপরে কেমন যেন একটা হাহাকার ছিল নিজেকে, যেন মানে কোথায় যেন শুটা ঠিক কাজ করছিল না, লাইফে শুটা ঠিক কাজ করছিল না। তো আর বিভিন্ন যেখানে যেতাম সেখানে দেখা যেত যে বিভিন্ন কাপলরা যাচ্ছে, ইয়া করছে। লাভ নিয়ে আমার সবসময় একটা ফ্যাসিনেশন ছিল। আমি সবসময় এক্সপেক্ট করেছি যেন পিওর লাভটা বা অরিজিনাল যে লাভটা, সেটা স্পর্শ যেন আমি পাই, কখনো যেন পাই। আমি ঈশ্বরের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে এই আবেদন আমি সবসময় করেছি, আল্লাহ কখনো হোক আমাকে এই লাভের গন্ধটা যেন কাছ থেকে যেন আমি টাচ করতে পারি। তো যখন 2009-এর মাঝখানে তখন আমার লাস্টের টার্মে, আগের টার্ম চলছে, তখন আমি বুয়েটে মোটামুটি খুব খারাপ অবস্থার মধ্যেই আছি। তো একদিন আমি গুলিস্তান করে বুয়েটে যাব, লোকাল বাসে, 7 নম্বর বাসে করে যাব। তো সেখানে গিয়ে সেখানে দেখা হলো যে আমি বাসটার জন্য ওয়েট করছি, সেখানে একটা মেয়ে ওয়েট করছে। আচ্ছা, এর আগে একটা কথা আমি বলে রাখি, আমি যেহেতু প্রচুর ঘোরাফেরা করতাম, আমি 2009-এর ফার্স্টের দিকে একবার নেপাল যাই। আচ্ছা, ফার্স্টের দিকে একবার নেপাল যাই, সবার জন্য আমি গিফট কিনি, আমার যে ফ্রেন্ডদের জন্য সবার জন্য গিফট কিনি। কিন্তু সেখানে একটা শাল দেখে আমার খুব পছন্দ হয়, সেটা হচ্ছে ডিপ ব্লু কালারের শাল, মাঝখানে ডিজাইন করা। তো শালটা দেখে মনে হয় এই শালটা আমাকে স্পেশাল কাউকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো স্পেশাল কাউকে দিতে হবে। শালটা আমি রেখে দেই বাসার ড্রয়ারে। সবসময় শালটা ছিল, আমার মাও দেখেছে সবসময় শালটা। তো মা সবসময় জিজ্ঞাসা করতো, শালটা কাউকে দিচ্ছ না কেন? আমি বলছি শালটা দিব কাউকে, দিব। যাই হোক, তারপরে সেখানে যখন আমি গুলিস্তানে যখন সেই মেয়েটার সাথে একজনের সাথে দেখা হলো, দেখলাম আমার শালটা যে কালারের ছিল, তার জামার ঠিক সেই কালারের। ঠিক আছে, তখন হঠাৎ করে মাথায় ক্লিক করলো, আর শালটা তো এই কালারের। ঠিক আছে, হঠাৎ করে আমি মনে হলো যে আমার আশপাশে আর কোনো মানুষ নেই, সে মেয়েটাই শুধু আছে। ঠিক আছে, হঠাৎ করে এটা হলো। তারপরে একের পর এক বাস আসছে, আমরা আর কোনো অদ্ভুত রোমান্টিক দৃশ্য, পেছনে মিউজিক বাজছে, আপনি আর সে, গুলশান পুরা ফাঁকা, উত্তম সুচিত্রা। তো বাস একটা পর একটা আসছে, আমি দুজনে কেউ বাসে উঠতে পারছি না, কারণ প্রচুর ভিড় হয়ে বাসে আসছে। আমি দেখলাম সেও কিছু বাস মিস করছে, আমি কিছু বাস মিস করছি। তারপর একটা বাস আসলো, তো সে বাসটা প্রচুর ভিড়। তা আমি কোনোভাবে একটা পা ঝুলিয়ে উঠে পড়লাম আর কি। তো উঠে পড়লাম, ঝুলে পিছন থেকে ও বললো, ভাই আমাকে একটু উঠতে দেন। ঠিক আছে, আমাকে একটু উঠতে দেন। তা আমার কি জানি মনে হলো, নর্মালি আমরা কিন্তু স্বার্থপর ভাবে কেউ উঠি না, চলে যাই। তার মনে হলো চান্স দিই। ঠিক আছে, তো সে উঠতে গেল, এমন সময় বাসটার দিকে ছেড়ে
তো সে বাসে উঠতে না পেরে পড়ে গেল রাস্তায় পড়ে গেল, বাস চলে গেছে, মানে জাস্ট কোনো মেজর ইঞ্জিনিয়ার রাস্তায় পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো পড়ে গেল, তো আমি পাশে গিয়ে তাকে তুললাম। আপনি নেমে গেছেন তখন? আমি নেমেই তাকে উঠার জায়গা ও দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি আগে আমি আগে প্লিজ পহলে আপ যাইয়ে, হ্যাঁ এই টাইপের। আপ জায়গা। আচ্ছা। তো আমি তাকে জায়গা দিলাম যে সে উঠুক। তো দেখলাম যে সে উঠতে পারেনি আর সে পড়ে গেছে। তো সে উঠার পর আমি এখন জিজ্ঞেস করলাম, আপনি কোথায় পড়েন, আপনি কোথায় যাবেন? হুম, হুম, সে বলল যে আমি ইডেন কলেজে যাব। হুম। আচ্ছা ঠিক আছে, বলছে আমি তো বুয়েটে যাচ্ছি, তো একসাথে রিক্সায় যাবেন, তাই আমি আপনাকে ড্রপ করতে পারবো। সরি, আমাকে আপনি ড্রপ করতে পারবেন, আপনারটা যেহেতু পড়ে। তো হলো ওর কোনো উপায়ও ছিল না আর কোনো। সো রিক্সা উঠলো, বলেন ঠিক আছে ভাইয়া চলেন। তো গুলিস্তান থেকে পলাশী মোড় পর্যন্ত প্রায় 15 মিনিটের রাস্তা। 15 মিনিটের রাস্তা। তো এখানে জাস্ট আমাদের পরিচয়টা হচ্ছে। হুম। পরিচয়টা হচ্ছে কি নাম, বললো নাম মুন্নি, কোথায় পড়ে, ইডেনে পড়ে, ইয়াতে পড়ে, ইংলিশে পড়ে। আচ্ছা। তো আমি নিজে যেহেতু সবসময় সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো লিটারেচারের ব্যাপারটা আমাকে সবসময় খুব টানতো। আচ্ছা। তো ইংলিশ কথাটা শুনে বা ইংলিশটা দেখে আমি কেমন জানি খুব ভালো লেগে গেল। আর আমি কথাটা বলে খুব ফ্রিলি কথা বলছিলাম, সেও আমার সাথে খুব ফ্রিলি কথা বলছিল। জাস্ট আর সেও বই শুনলো, মনে খুব খুশি যে ভালো ছেলেই হবে নিশ্চয়ই। সবাই তো বইটা ভালো না, তারপর বললাম আর কি। তো যাই হোক, তো যখন পলাশী চলে এসছে, আমি রিক্সা থেকে তো নেমে যাচ্ছি, ভাড়াও দিলাম অর্ধেক। সে ব্যাপারটা দিয়ে বেশ আশ্চর্য হলাম, কেন ভাড়া দিলাম। যাই হোক, তো তখন আমার হঠাৎ করে মনে হলো আমি যদি ওর ফোন নাম্বারটা এখন না নেই, তাহলে লাইফে আমার সাথে কখনো আর ওর দেখা হবে না, কখনো কন্ট্যাক্ট হবে না। আমার যে কোনো মেজর উদ্দেশ্য ছিল তাও না। ভাবলাম আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? তখন বললো ভাইয়া হ্যাঁ ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া যাবে, কিন্তু ভাই ডিস্টার্ব করতে পারবেন না। ঠিক আছে, খুব স্বাভাবিক কথা। তো এটাই আমার লাইফে ফার্স্ট কারো ফোন নাম্বার নেওয়া, কোনো মেয়ের ফোন নাম্বার নেওয়া, এবং এটা লাস্ট ফোন নাম্বার নেওয়া। যাই হোক, ফোন নাম্বারটা নিয়ে নিলাম। আর সে আমাকে আমি মিস কল দিলাম। তো আমার ফোন নাম্বারটাও সে পেয়ে গেল। জাস্ট ঘটনা এতটুকুই। তো বাসায় যাওয়ার পরে সন্ধ্যার সময় সে আমাকে একটা SMS পাঠালো, থ্যাংক ইউ ভাই হেল্প ফর দ্য হেল্প। আমি বললাম ওকে থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ। তারপরে এরপর আর কোনো যোগাযোগ নেই। তারপরে আমি সাধারণত আমার যেটা অভ্যাস সাধারণত হচ্ছে, আমি মোবাইলের যে নাম্বারগুলো সেভ করা থাকে রেগুলার বেসিস, সেগুলো আমি ডিলিট করি। ঠিক আছে, যেগুলো আননেসেসারি নাম্বারগুলো, এই অভ্যাসটা তারও ছিল। কিন্তু আমি যতবারই নাম্বারগুলো ডিলিট করতে যাই, এই নাম্বারটা আমি কখনো ডিলিট করি না, কেন জানি। ওই জামার ওই কালারটা চলে আসে। হ্যাঁ, কালারটা চলে আসে, নামটাও চলে আসে, কেমন জানি একটু চোখে চোখে ভাসে। ঠিক আছে, কিন্তু আসলে ঠিক ডিস্টার্ব করছি না। আমি তো কল দেওয়াটা আমার ঠিক ধাঁচেও নেই, আমি কল দিবও না, হচ্ছেও না। তো এর মধ্যে হঠাৎ করে প্রায় 3-4 মাস পরে রোজার ঈদে হঠাৎ করে সে একটা SMS পাঠায়, ঈদ মোবারক। আমি তো দেখে আকাশ থেকে পড়ি, আল্লাহ এই নাম্বার থেকে SMS এসছে, কি অবস্থা। আমি সাথে সাথে বলি, আপনি আমাকে এতদিন পর মনে রেখেছেন, থ্যাংক ইউ। জাস্ট এখানেই শেষ। তারপরে নভেম্বর মাস চলে আসে। আমাদের দেখা হয়েছে জুনের দিকে, নভেম্বর মাস চলে আসে। নভেম্বর মাসের 12 তারিখের দিকে সে হঠাৎ করে রাতের বেলা ফোন করে, বলে ভাই আমি তো চুপচাপ বসেছিলাম, আপনার নাম্বারগুলো ঘাটছিলাম, হঠাৎ করে আপনার নাম্বারটা দেখে মনে হলো আপনি এখন কেমন আছেন, অনেকদিন নেই। তা আমি তো অন্য একটা নাম্বার থেকে ফোন করেছি। আপনি কখনো ফোন দিতেন না? না, আমি কখনো ফোন দিইনি। আচ্ছা। সেও মাঝখানে কোনো ফোন দেয়নি। মাঝখানে শুনেছি যে ওর ফ্রেন্ডদের কাছে বলছে যে আমাকে এর সাথে বুয়েটে একটা ভাইয়ের পরিচয় হয়েছে। আর আমিও তো আমার 2-1 ফ্রেন্ডকে বলেছি যে এরকম রাস্তায় দিন দেখা হয়েছিল। সবাই মজা টজা করতে, আমি বলতাম না এটা তো আমি আর ডিস্টার্ব করতে পারি না, তো আমি তো হচ্ছে না। যাই হোক, তো সে হঠাৎ করে নাম্বার কাটতে আমার নাম্বারটা তার চোখে লাগে এবং মনে করে যে এতদিন বইটা ছিল পাশি করে ফেললো না কি হলো, একটা খোঁজ খবর নেই। সে জাস্ট এই ইন্টেনশনে ফোনটা করেছে। তার ফোন পেতে আমি পুরো মুগ্ধ। আমাকে এতদিন পর মনে রেখেছে, ফোন দিয়েছে, অন্য একটা নাম্বার থেকে ফোন দিয়েছে। যাক, তখন 5-6 মিনিট কথা হলো। কথা শেষ, আমি বললাম যে আপনার তো ওয়ারিদ নাম্বার, আমার একটা ওয়ারিদ নাম্বার আছে, তো এখান থেকে আপনাকে আমি পাঠাবো। তো কোনো একটা অজানা কারণে এটার জন্য আমি এখনো লজ্জিত, আমি আমার ওয়ারিদ নাম্বারটা পাঠাতে ভুলে যাই। ঠিক আছে, ভুলে যাই। তো সে রাতে আমার অন্য নাম্বারটাতে আবার কল করে, ভাই আপনি আপনার ওয়ারিদ নাম্বারটা দিলেন না। আমি তো তখন বলি দেখেন অনেক সরি, আমি আসলে ভুলে গেছি এসে। তারপর কথা শুরু হলো, সেটা প্রায় রাত 12টার দিকে কথা শুরু হলো। কথা চলছে, ওর খোঁজ খবরগুলো নিচ্ছি, আমার পরিচয়টা নিচ্ছি। যতই যাচ্ছে ততই আমার খালি ভালোই লাগছে এবং ওরও ভালো লাগছে, কারণ আমরা দুজনেই অপরিচিত।
হুম। একবার যে পরিচয় হচ্ছে এটা তো কোনো পরিচয়ই না, দুজনে অপরিচিত কিন্তু কথাবার্তা বলে আমাদের খুব ম্যাচ করছে। কথাবার্তা, ও কিরকম লাইফ ড্রিম করে, আমি কিরকম লাইফ ড্রিম করে, ও কিরকম চাচ্ছে না চাচ্ছে, এটা আমি শুনলাম, তা আমার বেশ ভালো লাগছে। এর মাঝখানে আমি শুনলাম যে সে গান করে, গান শিখে, মানে শিখে আর কি। তো এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করলো, কারণ আমি নিজে গান পারি না, আমি কোনো জাস্ট কিছুই পারি না, আই এম নট ক্রিয়েটিভ ম্যান। সো এই জিনিসটাও করলো, একে তো লিটারেচার স্টুডেন্ট, তো আবার গানের স্টুডেন্ট, সো আমার খুব খুব মুগ্ধ লাগলো। আর ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল আপনার কিরকম মেয়ে পছন্দ, কিরকম, আপনি এতদিন রিলেশনশিপে যাননি কেন, এ কেন। আমিও বলছিলাম না এরকম হয়নি, ম্যাচ করেনি, আর আমি এরকম ভাবে যাইও না। আর সেও বলছিল হ্যাঁ ভাইয়া এরকম আসলে হয় না টায় না, এরকম করে করে। তো এই কথাবার্তা হচ্ছে চলতে চলতে 3টা 4টা বেজে গেল। এর মধ্যে ওর মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, হুম হুম। ওর ব্যাটারি 2বার শেষ হয়ে গেছে। বলে ভাই ব্যাটারি 2বার শেষ। ব্যাটারি 2বার শেষ। বলে ভাই আপনার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ কথা বলতে ভালো লাগছে। সে বলে ভাই আপনি 10 মিনিট ওয়েট করেন, আমি চার্জ দিয়ে নিই। ঠিক আছে, তো আমি ওয়েট করছি, আমার রুমে ওয়েট করছি, লাইট বন্ধ করে ওয়েট করছি। সে আবার কল দিল 10 মিনিট পরে, আবার চার্জ দিয়ে। এই যে প্রথম দেখা হয়েছিল আপনাদের হ্যাঁ, গুলিস্তানের এই মোড়ে, তারপর থেকে কতদিন পরে এই যে কথা এটা 6 হচ্ছে মাস। আপনাদের? প্রায় 6 মাস। প্রায় 6 মাস। আচ্ছা, তারপর? প্রায় 6 মাস পরে সে আমাকে আবার ফোন দেয়। যাই হোক, তো এরকম করে 2বার সে মোবাইল 10 মিনিট ব্রেক দিয়ে চার্জ দিয়ে ওর মোবাইলে পুরো ব্যালেন্স শেষ হয়ে যায়। পরে আমি ফোন দিই। হুম হুম। তখনই আমাদের দুজনের কথাবার্তা থেকে মিউচুয়ালি আমরা যেটা বুঝতে পারি যে উই আর ম্যাচিং ইচ আদার। আচ্ছা আচ্ছা, একজন আরেকজনের প্রয়োজনটা বুঝতে পারছি যে আসলে আমি ঠিক যেরকম যাচ্ছি সে ঠিক সেরকম মানুষ, এবং সে যেরকম যাচ্ছে আমি ঠিক সেরকমই মানুষই। তো এরকম করতে করতে, তো এরপরের দিন শুক্রবার ছিল, সেদিনও সারাদিন টুকটাক টুকটাক কথাবার্তা হলো। তারপরে সেদিন রাতে বেলা, তখন ওর সেকেন্ডের ফাইনাল পরীক্ষা চলছে। সে বলছে ভাইয়া, তখন আর ভাইয়া বলছে না, তখন ঠিক শাওনি বলছে, আমি ওকে মুন্নি বলছি। তো বলল ভাইয়া আমি তো আসলে এভাবে ছেলেদের সাথে কথা বলি না, আর আমার কথা বলাটা ঠিক আমার ইয়াতে নেচারও নেই। আপনার সাথে আমি কথা বলতে খুব ভালো লাগছে, আপনার মনে হয় কথা বলতে খুব ভালো লাগছে, আমরা কি ফ্রেন্ডশিপটা একটু আগাতে পারি? আমিও মনে হয় এই চান্সই হয়তো ছিলাম। ঠিক আছে, যে আসলে কিভাবে বলা যায়। বললাম যে ঠিক আছে, আমরা রেগুলার কন্ট্যাক্ট থাকবে। তো আর ডিসেম্বরের লাস্টের দিকে ওর পরীক্ষা শেষ হবে। আর বলছিস কোনোভাবেই আমাদের এর আগে দেখা হবে না, দেখা হবেই না। আচ্ছা বলছি ঠিক আছে, দেখা হবে না। তো ওই মাসের শেষের দিকে আমাদের মোটামুটি একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু শাওন, আপনার হতাশাগ্রস্ত জীবন থেকে কিন্তু এই সুরে বাজছে আপনার হ্যাঁ জীবন, হ্যাঁ, আমার তাই যে তো? সুরে বাচ্চা, আমি বুঝতে পারছি যে একটা লাকি চার্ম হয়তো আমার লাইফে ঢুকছে। আচ্ছা আচ্ছা। লাকি চার্ম একটা লাইফে ঢুকছে। আর আমি আমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে 2-1 সাথে কনসাল্ট করেছি, সবাই বলছে তোমার এটা লাস্ট টার্ম, তুমি বইয়েতে এটা লাস্ট টার্ম, তোমাকে কোনোভাবে রিস্ক নেওয়া সম্ভব না, কোনো কিছু ইনভলভ হওয়া সম্ভব না, লাইফে অ্যানাদার একটা ভেরিয়েবল অ্যাড করা কোনোভাবেই সম্ভব না। আমি বললাম লেটস টেক দ্য রিস্ক। তো ওকে, তো রিস্কটা নিলাম। তারপর আমরা দুজনে ডিসাইড করলাম ওই টাইমটাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে মেবি উই আর মেড ফর ইচ আদার, অ্যান্ড লেটস হ্যাভ এ ট্রাই। দেখি আমরা ভালোভাবে ইনভলভ না হলে আমরা দেখি। তো এরকম করতে করতে সপ্তাহখানেকের মধ্যেই আমাদের রিলেশনশিপটা অনেক ডিপ চলে যায় মিন্স হচ্ছে এর মধ্যে আমাদের রিলেশনশিপ শুরু হয়ে গেছে। কে যে আমাদের ফার্স্ট আই লাভ ইউ বলছে মনেও নেই। ঠিক আছে, হয়তো ওই বলেছে, হয়তো আমি বলেছি। এটা কি ফোনেই? আচ্ছা, ফোনেই হচ্ছে, কারণ আমি তোকে একবার দেখেছি, আমার চেহারা তোর মনে আছে, এবং আমার চেহারা ওর মনে আছে। যে দেখা হয়নি এটা তো একবার সত্যি কথা না, শুধু দেখা হয়েছে। তারপরও আমরা যেটা বললো, আমি যেটা বললাম, আমরা কিন্তু দেখছি না একজন আরেকজনকে। ব্যাপারটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে? আমার বলছে অবশ্যই দেখা তো হবে, দেখা না হলে সেটা দেখা যাবে। ওকে, তারপরে এই করতে গিয়েছে ও সামনে দিয়ে যায়, ওর ছিল হচ্ছে বাসা বা আমার বাসা। অনেকবার বলছে আমি নিচে দাঁড়াই, জাস্ট তুমি আমার সামনে রিক্সাতে পার হও, না দেখা হবেই না। তো এরকম করতে করতে কোরবানি ঈদ চলে আসলো। কোরবানি ঈদ মনে হয় সেপ্টেম্বর লাস্ট উইকে, 27 সেপ্টেম্বর বা সামথিং লাইক দ্যাট। তো সেদিন সকালবেলা বলছি চলো না দেখা করি আজকে। তো সে হঠাৎ করে রাজি হয়ে গেল। ওয়াও, রাজি হয়ে গেছে। তো বিকালবেলা আমরা রেডি হয়ে বের হয়েছি। তো আমরা ও বাসা থেকে রিক্সা নিয়ে এসছি আমার বাসার সামনে, মানে ওর বাসার পরে, তো রিক্সা নিয়ে এসছি, আমি আমার বাসার সামনে দাঁড়িয়েছি। তো আমাকে রিক্সা দিয়ে পিক করে আমরা টিএসসি গেলাম। তো সেটা ছিল মোস্ট রোমান্টিক টাইম অফ মাই লাইফ ফর দ্যাট টাইম। সো এখন আমি কেউ হাত ধরবো নাকি ধরবো না, কারণ ফার্স্ট দেখা যায়
তারপরে দেখা যায়, তারপরে আমরা টিএসসিতে কিছুক্ষণ বসলাম, কথাবার্তা বললাম। তারপরে মনে হলো না, এটা হচ্ছে না, আমাদের দেখা করতেই হবে। আচ্ছা আচ্ছা। ওকে, আমাদের দেখা করতেই হবে। তারপরে যদিও আমাদের 20 ডিসেম্বর আগে দেখা করার কোনো কথা ছিল না, তারপর আমরা নেক্সট 7 ডেজের মধ্যে 5 দিন দেখা করে ফেললাম। ঠিক আছে, সকালবেলা দেখা হলেই না, দেখা করতেই হবে। তো আর তো এভাবেই চলছিল। তারপরে এর মধ্যে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে ওর পরীক্ষার মধ্যে একটা ভালো গ্যাপ পড়ে। আমরা ডিসাইড করি যে আমাদের একটা সারাদিন একসাথে থাকা যায় কিনা, সারাদিন একসাথে টাইম কাটানো যায় কিনা। কারণ এর আগে আমরা যতক্ষণ একসাথে ছিলাম, মোটামুটি যা ছিলাম তা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এর চেয়ে বেশি কখনোই ছিলাম না। তো সারাদিন কাটানো যায় কিনা। তো আমরা 13 ডিসেম্বর সকাল একেবারে ভোরবেলা বের হয়ে যাই। সে ভোর, অনেক ভোর, মানে 6:30 ভোর আর কি। 6:30 ভোর বের হয়ে আমরা চলে যাই একেবারে সোনারগাঁ। আপনাদের প্ল্যানিং যে একসাথে থাকা, অনেকক্ষণ একসাথে থাকা। তো আমাদের সারাদিন আমরা একসাথে সময় কাটাই। তো খুব ভালো সময় যাচ্ছিল। রাত্রেও কি ফোনেই ছিলেন? না, আমরা রাতে ফোনে ছিলাম না। আচ্ছা আচ্ছা। এটা রাতে আমরা ফোনে ছিলাম না। আমরা সাধারণত রাতে বেশি কথা বলতাম না, কারণ হচ্ছে ওর পরীক্ষা চলে বা ওর বেশি রাত জাগলে ঘুমের প্রবলেম হয়। তো আমরা বেশি রাত কখনই জাগতাম না। এইভাবে গেল। তারপরে আসলো হচ্ছে বিজয় দিবসে আমি একটু ভাবলাম, একটু সাহস করে নিয়ে যে ওকে একটু বুয়েটে। ঠিক আছে, তখন পর্যন্ত আমার কোনো ফ্রেন্ডে জানে না। ঠিক আছে, কোনো ফ্রেন্ডে সেরকম ভাবে জানে না। তো নিয়ে যে একটু বুয়েটে দেখি কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় কিনা। তো লাকিলি আমার 2-3টা ভালো ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, সজীব এবং অমিতা বয়, ওদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল। এবং আমি বেশ লজ্জাবজ্জে পড়ে গেলাম। ওরাও দেখছে, আর ওরা তো আমি তো বলছি আমরা ফ্রেন্ড, কিন্তু ওরা কখনোই বিশ্বাস করছে না। কারণ গত 4-5 বছর লাইফে আমি কখনো কোনো মেয়ের সাথে ওরা আমাকে দেখে নাই। তো একটা মেয়েকে নিয়ে আমি বুয়েটে গিয়েছি, বিয়ে শুধু এটা, তারা তো ব্যাপক আশ্চর্য, ব্যাপক প্রেশার দিচ্ছে, কি হয়েছে না হয়েছে কি। তো আমি তাদেরকে আস্তে আস্তে বলছি। তো আমাদের কিন্তু 20 ডিসেম্বর দেখার কথা ছিল, কিন্তু 20 ডিসেম্বর আর দেখা হলো না, সেই ঐতিহাসিক দিকের দেখা হলো না। আমাদের এরপরে দেখা হচ্ছে 22 ডিসেম্বর। কিভাবে দেখা হয়? আমরা 21 ডিসেম্বর রাতে সারা রাত কথা বলি। তার পরীক্ষা তো শেষ, এখন সারা রাত কথা বলা যায়। সারা রাত কথা বলছি এরকম করে যখন 5টা বেজে গেল, তখন আমাদের মোটামুটি দুজনের কান্নাকাটি করার অবস্থা। ভোর 5টা কান্নাকাটি করার অবস্থা। কেন কান্নাকাটি করার অবস্থা? আমাদের দেখা করতেই হবে। এখন আমাদের দেখা না করে কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তো এখন আধা ঘন্টা তো ঘুমাতে হয়। আধা ঘন্টা ঘুমিয়ে, ফজর নামাজটা পড়ে আধা ঘন্টা ঘুমিয়ে আমরা আবার বেরোলাম 7টার দিকে। ঠিক আছে, 7টার দিকে বের হয়ে সোজা সিএনজি নিয়ে চলে গেলাম যাত্রাবাড়ি। এর মাঝে আমরা নাস্তা কিনে নিয়ে চলে গেলাম আবার সোনারগাঁও গিয়ে যে সেই যে এক কোণায় যে আমরা বসছি। ঠিক আছে, কোথায় সোনারগাঁ কি জাদুঘর দেখবো, কি দেখবো, এক কোণায় বসে আছে, তো বসেই আছে আমাদের যে বসছি, ওঠার নাম না, আর উঠারও নাম নেই, কিছু নাম নেই। কি দেখবো, মানে যখন আমার সাথে থাকতো তখন আমার আশপাশে সবকিছু অন্ধকার হয়ে যেত। মানে জাস্ট আমি আশেপাশে কিছু দেখতে পারতাম না, কি কিছু হলো না কিছু, আমি কিছুই বুঝতে পারতাম না। আপনার বুয়েটে আপনার স্পেশালিটিটা কি ছিল? বুয়েটে আমার স্পেশালিটি ছিল হচ্ছে নেভাল আর্কিটেকচার। আই মিন জাহাজের ডিজাইন করার কনস্ট্রাকশন। তখন আমি লাস্ট টার্মে ছিলাম। কিন্তু আপনি তো এক্সট্রিমলি রোমান্টিক একজন পারসন, যেটা আপনি তো আগে টের পাননি। আগে টের পাইনি, জাস্ট টেরটা পেয়েছিলাম যে আমার বুক ভরা ভালোবাসা আছে, কাউকে জাস্ট দিতে হবে আর কি। ঠিক আছে, জাস্ট পারফেক্ট মানুষকে দিতে হবে। আচ্ছা, তারপরে সোনারগাঁয়ে সেই মুহূর্তে আমাদের সারাদিন জাস্ট এক জায়গায় বসে আছি। নাস্তা কিনে নিয়েছি। ওর একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ও খুব শুকনা ছিল, তো খাওয়া দাওয়া একেবারেই করতে পারতো না। তো সাধারণত প্রথম দিক থেকে আমি যখনই বেরোতাম তখন ও সবসময় আমি খাইয়ে দিতাম। ঠিক আছে, সাধারণত নিজে হাতে খেতেই পারতো না, খেতে পারতো কিন্তু কম খেত আর কি, নিজে খেলে কম খেত। সো আমি কম খেতাম, ভুলে ভালে না 3টা পরোটার জায়গায় আমি 1টা পরোটা খাইয়েছি বলে 3টা পরোটাকে খাইয়ে ফেলতাম। ও বিশ্বাসই করতে পারতো না, আমি কথা গল্প করে পুরোটাকে খাইয়ে ফেলতাম। আচ্ছা। তো এরকম করে চলছে, টাইম পাস হচ্ছে। যতই দিন যাচ্ছে ততই আমাদের লাভ ডিপলি হচ্ছে। এবং আমি বুঝতে পেরেছি যে আমার যে লাইফ লং যে ড্রিমটা ছিল, সেই ড্রিমটাকে আমি টাচ করতে পেরেছি।
তা আমাদের ফিউচার প্ল্যান গুলো শুরু হয়ে গেল আস্তে আস্তে, কি করা যায় কি করা যায় না করা যায়। প্রথম দিকে ছিল, যখন ফার্স্ট উইকে যখন ছিল তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা 3 বছর পরে বিয়ে করব, ওর পড়াশোনা শেষ হবে, আমি চাকরি স্ট্যাবলিশ করব। তো কিন্তু এর মধ্যেই 1 মাস হতে হতেই আমাদের টাইমটা কাট করতে করতে 1 বছরের মধ্যে চলে আসছে, আমি 1 বছরের মধ্যে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে পাস করে 6 মাস জব করে বিয়ে করে ফেলবো, বাসায় বলে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা এর মাঝে ওর জাস্ট একটাই টেনশন ছিল, সেটা হচ্ছে আমাকে তো ওর ফ্যামিলিতে অপছন্দ করে তেমন কোনো কারণ ছিল না, ওর একটাই টেনশন ছিল, সেটা হচ্ছে ওর বাবাকে নিয়ে। ওর বাবা খুবই একটু রাগী টাইপের মানুষ, উনি এয়ারফোর্সে আছেন। তো টেনশন ছিল যে বাবাকে কিভাবে রাজি করাবে, কারণ অনেক ফ্যামিলিতে, আপনার বাংলাদেশে অনেক ফ্যামিলিতে হয়তো রিলেশনের বিয়েটা ঠিক অ্যাপ্রিসিয়েট করে না, ছেলে যেরকমই হোক মেয়ে যেরকমই রিলেশনের বিয়েটা ঠিক অ্যাপ্রিসিয়েট করে না। সেটাই। সেটা নিয়ে টেনশন ছিল আমাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে, জাস্ট সেটাই ছিল কিভাবে ওদের বাবাকে রাজি করা যায়, কিভাবে বাবার সামনে আমাকে রিপ্রেজেন্ট করা যায়, কি করা যায় না করা যায়, এভাবেই চলছিল। তারপর জানুয়ারি লাস্ট উইক চলে আসলো। লাস্ট উইকে আমাদের সরস্বতী পূজা খুব সম্ভবত হয়। তা আমরা আগে থেকে ডিসাইড করলাম যে আমরা সরস্বতী পূজা এক জায়গায় যাবো, মানে একসাথে জগন্নাথ হলে যাবো। আমি আগেও অনেক সরস্বতী পূজার কথা শুনেছি, কিন্তু কখনো আমি যাইনি। তো এবারে আমি ওকে যাবো, তো আমি বললাম যে তোমাকে শাড়ি পরতে হবে, কারণ আমি শাড়ি পরা অবস্থায় তোমাকে কখনো দেখিনি। তো ও তো রাজি না, ও শাড়ি তো একটু আনকমফোর্টেবল ফিল করে, তো জাস্ট রাজি হলো। তো শাড়ি পরে এসে তো সে খুবই একটা অবস্থায়, মানে একটা কেমন যেন অবস্থায় আছে, যৌথ অবস্থায় আছে, শাড়ি পরেছে, শাড়ি কিভাবে কন্ট্রোল করবে, কি করবে না করবে। তো ওকে শাড়ি পরা দেখে আমি জাস্ট স্টান্ড হয়ে গেছি, কারণ জাস্ট মনে হচ্ছিল যেমন আমার সামনে একটা দেবী চলে এসছে। ঠিক আছে, যেরকম একটা ড্রিম আমি যেমন দেখেছি সেরকম ড্রিমই চলে আসছে। আর ওর শাড়ি পরার স্টাইলটা কোনোভাবে অন্যরকম ছিল, আমি ঠিক শাড়ি পরার স্টাইলটা বুঝি না, কিন্তু অন্যরকম ছিল। তা আমরা যখন জগন্নাথ হলে ঘুরছিলাম, তখন আমাদেরকে সবাই হাজবেন্ড ওয়াইফ হিসেবে মনে করছিল আর কি, জাস্ট আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে ঘুরছি। আপনার গায়ে কি পাঞ্জাবি? আমার গায়ে সাদা রঙের পাঞ্জাবি ছিল, আর ওর গায়ে ছিল হচ্ছে কালো সোনালী মিক্স একটা শাড়ি। ইরা যত উদাস কেন? এর মনের আয়নাতে কি তুমি কল্পনার মধ্যে চলে গেছো যে ওই মুহূর্তে কেমন দেখাচ্ছে তাদেরকে? টু টেল ইউ দ্য ট্রুথ স্যার, এত সুইট একটা লাভ স্টোরি আমি শুনছি, মানে আমার মনে হচ্ছে যে আমি একটা মানে অসাম একটা লাভ মুভি দেখছি, এবং আমি আসলে আমার মধ্যে নেই। এত সুন্দর, এত অসাম, এত অপার্থিব একটা ভালোবাসার গল্প শুনছিলাম। তাহলে আমরা সময় না নিই, কারণ আমাদের বন্ধুরাও শুনছে ঠিক এইভাবেই। তারপর থেকে শাওন। তারপর এর মধ্যে কিন্তু আমি আমার সেই বিখ্যাত শালটা দিয়ে ফেলেছি সোনার গায়ে, সেই 22 ডিসেম্বর। এই কথাটা তো বলা হলো না, কিভাবে দিলেন এবং তখন তার শালটা আমি দিয়ে ফেলেছি, আমি হঠাৎ করে দিয়ে ফেলছি। ডিপ ব্লু শালটা দিয়ে ফেলছি, ডিজাইন করা ছিল, শালটা দিয়েছিলাম। শালটা ওর খুব পছন্দ হলো। আমরা তখন তো শীতের কাল চলছে, আমরা যতবারই বের হতাম এই শালটা পরে সে সবসময় বের হতো। আচ্ছা, শালটা পরে ছবি আছে, শালটা পরে সবসময় বের হতো। এর মাঝে ডিসেম্বর মাসে আমার বার্থডে যায়, ডিসেম্বর মাসে লাস্ট উইক আমার বার্থডে যায়। সে বার্থডেতে ও আমাকে একটা শার্ট গিফট করে। বার্থডে দিন আমরা দেখা করতে পারিনি, কারণ বার্থডেটা ছিল হচ্ছে স্যাটারডে, কিন্তু আমরা ন্যাচারালি মিট করতাম হচ্ছে শুক্রবার মিট করার কারণ হচ্ছে শুক্রবার ওর গানের ক্লাস থাকতো, গানের ক্লাসের পরে আমরা সাধারণত মিট করতাম। যাই হোক, তো বার্থডেতে সে আমাকে গিফটের শার্ট দিয়েছে, এটা তো কিছুই না, ওটা পার্থিব একটা জিনিস, সেই গিফটের জন্য তো কিছু যায় আসে না। একটা সুন্দর একটা মেসেজ পাঠালো। মেসেজটা পাঠালো হচ্ছে এরকম যে আমার কাছে দেওয়ার মতন আর কিছুই নেই, আচ্ছা আমার কাছে শুধু ভালোবাসা, এটি আমি তোমাকে সর্বস্ব ঢেলে দিব এবং সারা জীবন শুধু তোমাকে ভালোই বাসবো। ঠিক আছে, ভালোবাসা ছাড়া আমার আসলে দেওয়ার কিছুই নেই। আমি অনেক গিফট পেয়েছি সেবার, অনেক গিফট ফ্রেন্ডরা তো উইশ করেছে, অনেকভাবে উইশ করেছে, কিন্তু এটা ছিল আমার বেস্ট বার্থডে উইশ সেই বার্থডেতে। তারপরে এভাবেই চলছে। আমরা ঘুরছি ফিরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি মিন্স করছে আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতাম না, আমরা সাধারণত একসাথে টাইম পাস করাটাকে বেশি করতাম, যত বেশি সময় একসাথে পার করা যায় জাস্ট আমরা গল্প করতাম। বা যা এমনও হতো যে এমনও হয়েছে যে আমরা তো ফোনে তো কথা বলছি, আমাদের তো আসলে ঠিক কথা বলার নেই, আমরা তো দেখতে পারছি না ফোনে, তো জাস্ট দেখি আমার হাসিটা দেখতে কিরকম, তার হাসিটা দেখতে কিরকম, তার চোখটা দেখতে কিরকম, আমার চোখটা দেখতে কিরকম, আমরা কিভাবে কথা বলি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম হয়, ও কথা বলার সময় কিভাবে হাতটা নাড়ে, আমার ঠোঁটটা কিভাবে বাঁকা হয়, আমি কিভাবে হাসি, এই জিনিসগুলো আমরা দুজন ব্যাপক এনজয় করতাম। আমার হাসিটা ওর অনেক পছন্দ, আর ওর হাসিটা আমার অনেক পছন্দ। যাই হোক, তারপরে একবার ফানুস উড়ানো উৎসব হয় ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা মনে হয় কোনো এক পূর্ণিমাতে ফানুস উড়ানো উৎসব হয়। তো সেই ফানুস উড়ানো উৎসবে ভাবলাম এবার যেতে হবে, কারণ এই উৎসবটার কথা আমি আগে শুনেছি, কখনো আসলে যাইনি, কম্পেনিয়নের অভাবে কখনো যাওয়া হয়নি। তো ও খুব উত্তেজিত, ও শুনেছে যাবে। তা আমরা ফানুস উড়ানো উৎসবে গেলাম।
তো এর আগে ফানুস উৎসবের আগে কনসার্ট হচ্ছিল, কনসার্টের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। নর্মালি ওর কনসার্টে যাওয়ার অনেক শখ ছিল, কিন্তু কখনো একটা মেয়ে হিসেবে কনসার্টে যাওয়া তো সম্ভব ছিল না। জাস্ট ও যে কনসার্টটা যে এনজয় করছে, একটু নাচানাচি করতে পারছে, এই জিনিসটা দেখে আমি মুগ্ধ। ঠিক আছে, যে আমি ওকে একটা ভালো টাইম ওকে উপহার দিতে পারছি। হুম। তারপরে যেটা হলো, ফানুস উৎসব হচ্ছে। ফানুসটা দেখছি, আমরা দুজন একসাথে দাঁড়িয়ে দেখছি, ও মুগ্ধ আমিও মুগ্ধ। মানে ওর মুগ্ধ, আমি কি মুগ্ধ হব, ওর যে মুগ্ধ চেহারাটা সেটা দেখে আমি আরো বেশি মুগ্ধ। ঠিক আছে, যে আমি ওকে মুগ্ধ করতে পারছি, আমার যে ভালোবাসা মানুষটাকে সেটাকে আমি হ্যাপি করতে পারছি, এই জিনিসটা আমার মধ্যে কাজ করেছে বেশি। তারপর হঠাৎ করে দেখা গেল যে ফানুস শেষ, দূরে আতশবাজি হবে। এখন আতশবাজি আর ফানুস হচ্ছে টিএসসির ঠিক সামনে, আর আতশবাজিটা হবে হচ্ছে একটা মূর্তি আছে না, ওইখানে হবে। তো মাঝখানে একটা ওয়াল, তো আতশবাজি শুরু হয়ে যাচ্ছে, আমরা দুজনই দৌড় দিয়েছি। ঠিক আছে, দৌড় দিয়েছি। এখন ও তো ওয়াল পার হয়ে টপকে চলে গেছে, আমি আর ওয়াল টপ করতে পারছি না। ঠিক আছে, ওয়াল টপকাতে পারছি না। এখন আতশবাজির ওখানেই যাবে না, আমাকেই নিবে। তারপর টানাটানি করে আমাকে ওয়াল দিয়ে তুললো, যে ছোট ওয়ালের মতন আছে হয়তো, ওয়ালের মতো টেনে টুনে আমরা আতশবাজিটা দেখলাম। সেটা ছিল একটা অসাম আতশবাজি, এবং ওর চোখটা জল জল করছিল আতশবাজিটা দেখে, সেটা কোনো তুলনা নেই। তারপরে সেদিন পূর্ণিমা ছিল, এর মাঝখানে টাইমটাতে আমরা সরার দুদান পাশেই ছিল, তো দুজনে বসে অনেকক্ষণ ধরে পূর্ণিমা দেখেছি। ওরও পূর্ণিমাটা খুব পছন্দ ছিল, আর আমি পূর্ণিমাটা অনেক পছন্দ করি। তো দুজন বসে আমি পূর্ণিমাটা এনজয় করছিলাম। এমনি জেনারেলি আমি নেচার খুব পছন্দ করি। তখন আমার মনে হলো যে আমি প্রকৃতির একজন সন্তান, প্রকৃতি আমাকে গিফট হিসেবে মুন্নিকে দিয়েছে, প্রকৃতি সৃষ্টি করে মুন্নিকে দিয়েছে, আর মুন্নি দিয়েছে তার বেস্ট গিফট ভালোবাসা। সো আমার লাইফ ফুলফিল্ড। আমি আমার লাইফে ঠিক মতো গোছাতে শুরু করলাম, পড়াশোনাটাও ঠিক মতো হতে থাকলো, একেবারে মানে ফুল লাইফ সেটেলড। এখন তো আর সে হতাশা নেই, এখন আর হতাশা সুরে যে নেই, বাজে না জীবন, সুরে যে বাজে না, সেরকম কিছুই আর হচ্ছে না। এর মধ্যে যেটা হলো, ও আমাকে এতই ভালোবাসতো যে একবার দেখা গেল ও একটা স্টুডেন্টকে পড়াতো, ওর বাসায় এসে পড়তো। সেই স্টুডেন্টটা হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বসছে, বলছে যে আমি মুন্নিকে খুঁজছি। আমি বলছি যে আসলে উনি আমাকে ফোন দিচ্ছে কি জন্য। তো পরে আমি মুন্নিকে জিজ্ঞেস করলাম, দেখো উনি আমাকে ফোন দিল কেন? বলছে যে উনি তো তোমার নাম্বার পাওয়ার কথা না। পরে উনি আবিষ্কার করে দেখলো, মানে মুন্নি আবিষ্কার করে দেখলো যে সে আমার নাম্বার ভুলে, মানে ওর নাম্বার ভুলে আমার নাম্বারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ সবসময় সে নিজে করতো, তো ওর নিজের নাম্বার সে ভুলে গেছে, তার মাথায় শুধু ঘুরছে আমার নাম্বারটাই। আচ্ছা। তো এটাও একটা সুন্দর একটা মুহূর্ত ছিল। এই অনেক সময় প্রশ্ন আসে না, জয় মাঝে মাঝে কনফিউজড, বা ইরাজ প্রশ্নের উত্তর খুঁজতে একটু গলদঘর্ম অবস্থা, যে ভালোবাসা কাকে বলে। মুন্নি পূর্ণিমা দেখে উচ্ছ্বসিত, মুন্নি কনসার্ট দেখে হয়তো উচ্ছ্বসিত, মুন্নি আতশবাজি দেখে অনেক ভালো লাগা তার মধ্যে। কিন্তু আরেকজন মানুষ শুধু মুন্নির এক্সপ্রেশনের দিকে তাকিয়ে আছে, তার অভিব্যক্তির দিকে তাকিয়ে আছে। এটার নামই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, তারপরে আমরা যেটা করলাম, তারপরে আমরা বের হই হচ্ছে ফাল্গুনের অনুষ্ঠানে, পয়লা ফাল্গুনে আমার ঘুরে খুব শখ ছিলাম, আগে একা সবসময় ঘুরেছি। পয়লা ফাল্গুনের ফার্স্ট আওয়ারে আমি সবসময় বসে থাকতাম, কিন্তু বেশিরভাগ সময় আমি একা যেতে হতো। তো এবার আমি ভাবলাম, না, এবার আমি মুন্নিকে নিয়ে যাবো। মুন্নি নিজেও এত ভোরে কখনো বেরোতে পারে না, ওরও আগ্রহ থাকে কিন্তু যেতে পারছে না। তো এবার আমি ওকে নিয়ে গেলাম। এটা সেকেন্ড টাইম ও শাড়ি পরে বেরোলো। তো সেদিনও আমরা অনেক ঘুরলাম। এর মাঝে একবার বুয়েটে গিয়েছি, সেখানে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড জাহিদের সাথে দেখা হয়। জাহিদ কয়েকদিন পরে বিদেশ চলে যাচ্ছিল, জাহিদের সাথে দেখা করে চলে আসলাম। তো সেদিনও সারাদিন ছিল, সেই টাইমটা অনেক এনজয়েবল ছিল, অনেক ছবি তুলেছি, অনেক ভালো সময় কেটেছে সেদিন। তারপরে আমরা জানি যে ফাল্গুনের পরের দিনে ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, কিন্তু তখনও তো আমরা অফিসিয়ালি কোনো ফ্যামিলিতে ইনভলভ করিনি। এটাই হচ্ছে বিষয়। আমি এই গল্পটিকে আমি এত নির্দিষ্টভাবে শুনতে চাচ্ছি এই কারণেই যে এই প্রেমের গল্পটা, এই প্রেমের কথাগুলো অনেকদিন শোনা হয় না, যেখানে প্রত্যেকটি কথা অনেক বেশি মূল্যবান। যেটা ইরাজ বলছিলে, যে কথাগুলো বলছেন তখন মনে হচ্ছে যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে। এখনো জল রঙে একটা ছবির ভেতরেই আমি এখনো আছি। তো এই কারণে আমরা তো মনে হয় শাওন ভাই পর্যায়ে নিজেকে মনে করছে এখন সেই ইরাজ শাওন ভাই পর্যায়ে আছে আর কি। আবার এই জয়া যেন জেলাস ফিল না করে এটার কারণে জীবনটা। তো যাই হোক, আমরা এই ভালো লাগার মুহূর্তগুলোকে আরো গভীরভাবে অনেক মনোযোগ দিয়ে শুধু এই ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে থাকবো আজকে। তারপরে শাওন,
তারপরে আমরা চিন্তা করলাম যেহেতু আমি অফিসিয়ালি কোনো ফ্যামিলিকে এখন জানাইনি, সো উই বেটার আমাদের সবচেয়ে ভালো হয় ভ্যালেন্টাইন্স ডেতে বাসায় বসে থাকলে, ঠিক আছে? বাসায় বসে থাকলে কেউ আমাদের সন্দেহ করবে না, কিছু করবে না, আমরা দুজনই ভ্যালেন্টাইন্স ডেতে বাসায় বসে আছি। কিন্তু লাকিলি ওর কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, ও কম্পিউটারটা দিয়ে 10 মিনিটের জন্য আমার বাসায় চলে আসে, আমার নিচে আসে, আমার কম্পিউটার নিয়ে চলে আসি। সো ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের কোনো ডেট ছিল না। তো এইভাবে চলতে থাকলো। সাধারণত যেটা হতো যে বেশি রাত পর্যন্ত কথা হতো না, আমরা ভোরে উঠে যেতাম। ভোরে উঠলেই আমার মধ্যে কেমন জানি একটা হাহাকার কাজ করতো, দেখা ততক্ষণ ধরে কথা বলছি না, বুক কেমন জানি ব্যথা করতো। তো সকালবেলা উঠে আমার প্রথম রুটিন ছিল ওর সাথে কথা বলা, নিজেকে একটু ঠান্ডা করা, যে আমরা দুজনেই আছি, ভালো আছি, ঠিক আছে? তো এরকম করে চলছিল। আমার মাঝে মাঝে মনে করেন আমরা তো সপ্তাহে এরকমও গিয়েছে 5 দিন 7 দিন দেখা করেছি, মাঝে মাঝে তো ব্রেক পড়বেই, 2-1 দিন তো ব্রেক পড়বেই। এই 2-1 দিন মনে হচ্ছে যেন 1 মাস দেখা হচ্ছে না, 1 মাস দেখা হচ্ছে না, কিভাবে যাচ্ছে। তো যত সম্ভব পেরেছি দেখা করেছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সাধারণত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের ড্রপ করে, সাধারণত ও আমাকে রিক্সা নিয়ে এসে উঠিয়ে নিত, আর আমাকে ড্রপ করে চলে যেত, যেহেতু বাসাটা পরে ছিল। এই ঘটনায় কিন্তু নতুন না, এই ঘটনা প্রায়শই ঘটতো আপনার সাথে, কারণ আপনি প্রাচীর পর্যন্ত টপকাতে পারেননি, যেটা হয়তো আমার ওই সে বন্ধু মুন্নি, প্রাচীরে গিয়ে হোঁচট খেতে হ্যাঁ, সে আগে প্রাচীর টপকানোর পরে আপনাকে সাহায্য করেছে, তারপর আপনি প্রাচীর টপকিয়েছিলেন যখন আতশবাজি দেখতে গেছিলেন হ্যাঁ, আপনারা। আতশবাজি দেখতে আর আপনার প্রত্যেকটি কথার মধ্যে আমি শুধু না, আমার বন্ধুরাও খুব মনোযোগী, সেই কারণে একটু যদি ধীরে বলেন বন্ধুরা হয়তো আপনার কথাগুলো বুঝতে অনেক সহজ হয়। আমি বন্ধুদের পক্ষ থেকে অনুরোধটা করলাম আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে দেখা গেছে যে আমরা তো সারাদিন তো আমার একসাথে কথা বলা সম্ভব না, তো কিছুটা তো হতে হবে। তারপরও আমাদের যেন অনেক কথা রয়ে যাচ্ছে, অনেক কথা বলার রয়ে যাচ্ছে। তো আমরা কি করলাম, আমরা ডায়েরি কিনলাম। সেই ডায়েরিটা কি হবে, যখন আমরা নিজের কথা বলবো না, যখন সময় পাবো, যদি খুব বেশি ভালো কিছু লেখার মনে হয়, সেটা সাথে সাথে আমরা লিখে ফেলবো। তো ডায়েরিটা দুজনের কাছে শেয়ার করে থাকতো, ওর কাছে কিছুদিন থাকতো, আমার কাছে কিছুদিন থাকতো। ও যখন অনেক কষ্ট লাগতো, মানে আমাকে যখন অনেক বেশি মিস করতো, তখন লিখতো, বা আমার কাছে আসলে আমিও লিখতাম। এভাবেই একটা ডায়েরি শেষ হয়ে গেল, 2টো ডায়েরি শেষ হয়ে গেল, ডায়েরি চলছে। তো এখন লাইফে তো ভালোভাবে চলছে, তার মধ্যে কিছু কষ্ট আছে, কষ্ট তো থাকবেই। একটা ছিল হচ্ছে যে ওর বাসা থেকে ওর ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়াটা ঠিক সোজা ছিল। আপনাদের সাবজেক্ট গুলো কিন্তু খুব সহজ না, যেমন তিনি ইংরেজিতে অনার্স হ্যাঁ, করছেন, honours। আপনি নেভাল আর্কিটেক্টের মতো একটি সাবজেক্ট নিয়ে পড়ছেন, তো পড়ালেখাতে কোনো ক্ষতি হচ্ছিল না সেই না, সময়? পড়ালেখাতে কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ আমরা সবসময় একজন একজনকে পড়তে বসাতাম। অর্থাৎ ওই অনুপ্রেরণাটা আপনাদের পড়ালেখাতে আমরা কাজে লাগিয়েছি। Very যে good. অনুপ্রেরণাটা যতটুকু হয়, যা হওয়া নিজেদের মধ্যে আমরা কখনো কোনো হ্যাম্পার করব না। আমাদের ডেটিং এ যেটা বের হতাম, সেটাও সে চিন্তা ভাবনা করে বের হতো। আচ্ছা, কারণ পরবর্তী জীবনগুলো তো সাজানোর চেষ্টা করছেন হ্যাঁ, একসাথে। সাধারণ চেষ্টা করছি, সব প্ল্যান হচ্ছে। খুবই এমনকি আমি ও মাঝে মাঝে চেষ্টা করতো যে ওর গানের ক্লাস নিজেদের দেখা করা যায় কিনা, আমি সেটা করতে দিতাম না। গান ক্লাস অবশ্যই করতে হতো। আমি গান ক্লাস পর্যন্ত ওয়েট করতাম, বসে থাকতাম, রিক্সায় বা আশপাশে হাঁটাহাঁটি করতাম। তো যেহেতু প্রবলেম ছিল, তো ওকে লোকাল বাসে চলাফেরা করতে হতো, যেভাবে লোকাল বাসে আমাদের দেখা। আচ্ছা, তো এই বাসগুলো তো আসলে আমাদের জন্য, আমাদের সোসাইটির মেয়েদের জন্য খুব প্রবলেম, বা যে টেম্পোগুলো আছে এগুলো খুব প্রবলেম। তো বিভিন্ন রকম প্রবলেমে পড়া শুরু করলো হঠাৎ করে, যে আসলে ডিস্টার্ব হচ্ছে, রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে, মানুষজন বাংলাদেশের মানুষ তো আসলে এতটা বুঝেও না। আর ওর সাথে মিশার আগে আমি বুঝতেই পারিনি, কারণ আমার নিজের কোনো বোন নেই, যে আসলে যে বাংলাদেশি মেয়েরা যে এত কষ্টে থাকে, ঠিক আছে, সোসাইটিতে, সমাজে বা রাস্তাঘাটে যে এত কষ্টে থাকে, এটা কখনো বুঝতেই এখন তো পারি। আমরা অ্যাটলিস্ট অনুরোধ জানাতে পারি যে মেয়েটি স্কুটারে এই সময় যাকে আমরা লাঞ্ছিত করছি, এখন বলা যায় না সেই হয়তো আমাদের কোনো মা বা কোনো বোন বা বউ হয়ে হয়তো রাস্তাতে লাঞ্ছিত হচ্ছে। আমি আসলে এই ব্যাপারটাতে অবশ্যই সবার সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আমি আগে মনে করে শুনতাম, কিন্তু এভাবে যে নিজে যে দেখতে হবে, নিজে যে বুঝতে হবে, যখন ভালোবাসার মানুষটাই লাঞ্ছিত মধ্যে হচ্ছে বা পড়লেন, দেখছে বা তখন বুঝতে আপনার পারছে, কষ্ট হলো। তখন এটা এগুলো আসলে উপলব্ধিতে চলে আসছে যে আমি আসলে কি হচ্ছে, আমি আসলে কি করছি, কারণ আমার মতন একটা মানুষ কিভাবে এরকম করছে। আচ্ছা, তারপর তো যেটা হলো, তা আমি চেষ্টা করলাম যে যতদিনে সে ইউনিভার্সিটি যায়, যতদিনে গানের ক্লাসে যায়, ও যেন রিক্সা যেতে পারে। এখন রিক্সা তো বেশ কস্টলি ব্যাপার। তো সেই মুহূর্তে আমি স্টুডেন্ট পড়াতাম একটা, নর্মাল নিজের খরচের জন্য স্টুডেন্ট পড়াতাম একটা। আমি আরেকটা স্টুডেন্ট নেই পড়ানোর জন্য, আর সেখান থেকে ওর যে রিক্সা ভাড়া হিসাব করে সেই টাকাটা আমাকে দিয়ে দিতাম। আচ্ছা, রিক্সা ভাড়ার টাকাটা দিয়ে দিতাম। আর আমি চেষ্টা করতাম মাঝে মাঝে হেঁটে বইতে যাওয়ার। আচ্ছা, ঠিক আছে, 65 মিনিট লাগতো, কোনো ব্যাপার না, আমার নিজের একটা এক্সারসাইজ হয়ে যেত। 65 মিনিট লাগতো নিজের ক্লাস করতে যেতেন আপনি পায়ে হেঁটে। কিন্তু ভালোবাসার মানুষটি যেন ভালোভাবে যেতে পারে, সেজন্য তার জন্য আপনি নতুন একটা টিউশন নেন এবং সেই টাকাটা তার পারপাজে খরচ করেন। কিছুটা পারপাস করে দিলাম। তো এটা চলছে।
সেও যাচ্ছে, সেও নিতে চায় না, সেও চেষ্টা করছে কোনোভাবে রিক্সা ভাড়া 5 টাকা কমানো যায় কিনা, কোনোভাবে ইয়া করা যায় কিনা, সে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকে রিক্সা ভাড়া 5 টাকা কমানোর জন্য। আমি তোকে না করি না, এরকম কোনো দরকার নেই, ওদের মধ্যে পুরো দরকার নেই। তো যাচ্ছে, মাঝে মাঝে এরকমও হচ্ছে যে ইউনিভার্সিটি যাচ্ছে, আমাকে ড্রপ করে চলে যাচ্ছে বা আমাকে নিয়ে চলে আসছে, এভাবে হচ্ছে। তো এরকম করে চলছে। তা আমাদের নর্মালি অন্য কোনো দিন দেখা না হলো, মেইনলি দেখা হতো বুধবার আর বুধবার আর শুক্রবার, কারণ হচ্ছে বুধবার আর শুক্রবার ওর অবশ্যই গানের ক্লাসটা থাকতো, গানের ক্লাসটা থাকতো, সেইভাবে সে দেখা হতো। তো এই চলছে আপনাদের জীবন, শুধুই ভালো লাগা, শুধুই ভালোবাসায়, টুকটাক কষ্ট, যে কষ্টগুলোকে ম্যানেজ করার Manage জন্য করা আপনি যায়। হয়তো নিজে থেকে উদ্যোগী নিজের মধ্যে হচ্ছেন। ছিল। আর প্রত্যেকটা রিলেশনে কিছু কম্প্রোমাইজ থাকে, সেটাই। কম্প্রোমাইজ গুলো থাকে। তো আমাদের পারস্পরিকভাবে যতটুকু কম্প্রোমাইজ করা দরকার ছিল একটু করতাম, কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা। কারণ হচ্ছে যাকে ভালোবাসি তার জন্য কম্প্রোমাইজ করাই যায়। আমার যেটা মনে হয় কম্প্রোমাইজ করলে অন্য আমার পার্টনার কি কম্প্রোমাইজ করছে সেটা নিজে চিন্তা করা উচিত, নিজে যাকে ভালোবাসি তার জন্য কম্প্রোমাইজ করতে কখনোই দ্বিধা করা উচিত না। তো কম্প্রোমাইজ তো থাকবে, কিছু টুকটাক কম্প্রোমাইজ ছিল, টেনশন ছিল, থাকবেই, এটা রিলেশনশিপে এটা আসি। আর আপনার ভালোবাসার দৃশ্যগুলো কিন্তু এক জায়গাতে এসে থেমে গেছে, পরবর্তী দৃশ্যগুলো আমাদের সামনে ভালো, নিয়ে আর আসেন। যাচ্ছে আমরা। তো আমরা ফিউচার প্ল্যানটা সুন্দর করে শুরু করলাম, কিভাবে সবকিছু করা যায়, সবকিছু সুন্দর করে গোছানো যায়। ও হয়তো বিসিএস দিবে কিনা, বা ও হয়তো বিদেশে এমএস করবে কিনা, এরকম প্ল্যান প্রোগ্রামগুলো করছিলাম। আমি হয়তো বিদেশ যাবো কিনা, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম চলছিল। তো দেখা গেল যে ও যেহেতু একটু লিটারেচার স্টুডেন্ট, ম্যাথে একটু দুর্বল। আচ্ছা। তো আমরা চিন্তা করলাম আমাদের যে ডেটিং এর টাইমটা, ওই টাইমটা আসলে কিছুটা কনস্ট্রাকটিভ কাজে ইউজ করি। কনস্ট্রাকটিভ কাজে ইউজ করি কিভাবে, আমি ওকে ম্যাথ শেখানো শুরু করলাম। প্রথমে ওকে শুরু করলাম ক্লাস 5 এর বই থেকে। আচ্ছা। ঠিক আছে, পুরো ক্লাস 5 এর বই পুরোটা শেষ করলো, ক্লাস 6 এর বই পুরোটা সে শেষ করলো। আমি ওকে বাসি হোমওয়ার্ক দিই, সে বাড়িতে হোমওয়ার্ক করে নিয়ে আসে, আবার ফোন করে করে সেই হোমওয়ার্কগুলো আমার কাছ থেকে বুঝে নিচ্ছে। আর আমি ওর কাছে কি শিখতাম, আমি ওর কাছে ইংলিশ শিখতাম। আচ্ছা। ঠিক আছে, ও যেহেতু ইংলিশ ভালো পারতো, তো ইংলিশ ভালো পারতো, আমাকে সে ইংলিশ শিখাতো। আর যেহেতু আমি ইংলিশে কথাবার্তা আমার সাথে বলতে ইয়া করতো, আর ওর জানার তীব্র আগ্রহ ছিল। সো আমরা রিসেন্ট বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলতাম, সবকিছু করতাম। তো এরকম চলছিল। এক সময় আমার গ্রাজুয়েশনটা শেষ হয়ে যায় মার্চ এপ্রিলের দিকে। এখন তো চাকরিতে ঢুকতে হবে। তো মে মাসের দিকে হঠাৎ করে আমার একটা চাকরির অফার আসে। সেটা মাসের মাঝখানের দিকে। তো আমাকে বাসাকেও ফোন করে ওরা জবের জন্য অফার করে। তো আমি ভেবেছিলাম জবটা হয়তো 15 দিন পরে শুরু করতে হবে, কিন্তু ওরা আমাকে ইমিডিয়েটলি সেদিনই এর পরের দিনে জয়েন করতে বলে। আচ্ছা। তা যেদিন আমাকে কনফার্ম করে, সেদিন আমাদের দেখা হওয়ার কথা ছিল। সেদিন দুজনের ব্যাপক কান্নাকাটি করার অবস্থা। এখন আমরা খুশি হবো কি, আমাদের কান্নাকাটি করার অবস্থা কেন? যে আমাদের তো আসলে এখন আর রেগুলারলি দেখা হবে না, বা রেগুলার হয়তো এত কথা বলা যাবে না, এত টাইম পাস করা যাবে না, কি হবে না হবে, ব্যাপক কান্নাকাটি করার অবস্থা। ওর মন অনেক খারাপ, আমার মন অনেক খারাপ। আমি বাসায় গিয়ে কান্নাকাটি করা শুরু করে দিলাম। মা বলে, তুমি এত চাকরি পেয়েছো, কান্নাকাটি করো কি জন্য? ঠিক আছে, আমি না জানি আমি কেন কান্নাকাটি করছি। তারপরে আস্তে আস্তে চাকরিতে শুট করা শুরু করলাম। তখন আমাদের দেখা হতো প্রতি শুক্রবার আমার হলিডে। আমার চাকরিটা খুব হার্ড ছিল, সো সারা সপ্তাহ আমি ওয়েট করতাম সেই শুক্রবারটার জন্য, শুক্রবার আমার দেখা হবে, একসাথে কথা হবে। সো এই লোভে আমি সারা সপ্তাহ চাকরিটা করে ফেলতাম। ও সারা সপ্তাহ ওয়েট করতো, দেখা হবে। তো এভাবেই চলছিল। তো এর মাঝে ওর যে একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে ও খাওয়া দাওয়াটা একেবারে করতে পারতো না, একটু ভমিটিং টেন্ডেন্সিটা ছিল। তো এই জন্য মার্চের 2nd উইকে ওকে একটু ডক্টর কনসাল্ট করা হয়, সিএমএইচ এর ডাক্তার বলছে না কোনো প্রবলেম না। তো ঠিক আছে, ইটস ওকে। আমি নিজে ডাক্তার কাছে দেখালাম, যে ডাক্তার বলছে কোনো প্রবলেম না। এর মধ্যে আপনার বাসায় বা মুন্নি ওনার বাসায় কেউ জানে না? বাসায় শুধু ওর ছোট বোন জানে। আচ্ছা, বাকি কেউ জানে না যে আপনাদের মধ্যে এই ধরনের ভালোবাসা? কেউ জানে না, কারণ আমরা যেটা মনে করেছিলাম যে আমরা জানালেই আসলে জিনিসটি ইনিশিয়েট মানে দ্রুত আগানো শুরু করবে। আমরা একটু স্লো হই, আমি 6 মাস 1 বছর জব করি, তাহলে ব্যাপারটা একটু ইজি হবে। আর ওর 3rd ইয়ারটা শেষ হোক, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। তো এভাবেই চলছিল। এই ফাঁকে আমি ইরাজকে একটু অনুরোধ করব যে অবশ্যই। একটা ভালোবাসা যেন উথলে ওঠে, এই ধরনের একটা ভালো লাগার অবশ্যই। গান। তার আগে ওর সুইট লাভ স্টোরি যেটা আমরা এতক্ষণ তন্ময় হয়ে শুনছিলাম, কিছু ফিডব্যাক আমি পড়ে হ্যাঁ, শোনাচ্ছি। দেখি একটু কিছু আমাকে ফয়সাল লিখেছেন এমইউবি থেকে যে ওয়াট আ রোমান্টিক সিন, আই জাস্ট লাভ ইট। হুম। তারপরে আরো লিখেছেন আমাকে রানা খিলগা থেকে যে আই উইশ আই হ্যাড এ লাভ স্টোরি লাইক দিস। আর সৈনিক ওয়াজেদ ক্যান্টনমেন্টের একজন বন্ধু আচ্ছা। লিখেছেন যে
হাই শাওন ভাই, তোমাদের লাভ স্টোরি শুনে আমার হিংসে হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। সায়মা লিখেছে রামপুরা থেকে, ওয়াট আ লাভ স্টোরি, দিস ইজ দ্য বেস্ট লাভ স্টোরি আই হ্যাভ এভার হার্ড। ইয়া আর বৃষ্টি লিখেছে যে বাড্ডা থেকে, শাওন ভাইয়া তোমাদের লাভ স্টোরি শুনে খুব খুব ভালো লাগছে, জানো আমার প্রাণ বন্ধুর সাথেও তোমাদের অনেক কাহিনীটার মিল আছে অনেক, এবং এরকম আরো অনেক অনেক এসএমএস পাচ্ছে যে সত্যি খুব ভালো লাগছে এই সুইট লাভ স্টোরি অ্যাপ্রিশিয়েট শুনতে। করছে, রাইট, সবাই তো এখন আমরা মানে ফ্ল্যাশব্যাকে ইরাজ এবং জয় আমরা তিনজন মিলে এবং সাথে আমাদের বন্ধুরা সবাই মিলে ফ্ল্যাশব্যাকে থাকবো, যে ফ্ল্যাশব্যাকে আমরা একের পর এক দৃশ্যগুলোকে নিয়ে আসবো। গানটা শুনতে শুনতে হ্যাঁ, সেই দৃশ্যের মধ্যে থাকবে তাদের পূর্ণিমার সেই রাত, Exactly. দৃশ্যের পূজা মধ্যে- দেখতে যাওয়া। দৃশ্যের মধ্যে থাকবে তাদের পূজা দেখতে যাওয়া, দৃশ্যের মধ্যে থাকবে সারা রাত ধরে তাদের ফোনে কথা বলা, তারপর সামান্যতম ক্লান্তি নেই, সকাল থেকে আবার তাদের ঘুরতে যাওয়া সেই সোনাগাঁয়ে, যেখানে যাওয়া বাট সেখানে কিন্তু সোনাগাঁয়ের ওই স্থাপত্য আবার না দেখা, শুধু তাদের নিজেদের মধ্যে ডুবে থাকা, এবং সেই ডিপ ব্লু শলটা যেটা তার ভালোবাসার মানুষকে দেয়া, যেটা অনেক আগেই তিনি নিয়ে এসেছিলেন নেপাল থেকে, যে স্পেশাল কাউকে দিবেন, এবং ফাইনালি তার ভালোবাসার মানুষ মানুষকে মুন্নিকে দিয়েছেন। পেয়ে সেই মানুষকে হাতে পরে তার গায়ে চড়িয়ে দিয়েছেন সেই শালটা। তো এই ভালো লাগা, অদ্ভুত ভালো লাগা, এক্সট্রিম ভালো লাগা, সেই ভালো লাগার মুহূর্তে আমরা অবগাহন করব, এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে রাজ তুমি সবচেয়ে ভালো একটি মিউজিক আর এই মুহূর্তে আমার কাছে যেটা আছে সেটা প্লে করছি, আর আরেকটা দৃশ্য অ্যাড করতে হবে, সেটা বলো। হচ্ছে যে প্রথম দিনেরটা, ওই যে একসাথে রিকশায় করে গুলিস্তান থেকে যাচ্ছে। গুলিস্তান আমি জানি যে এটা হচ্ছে প্রচন্ড হিজি একটা জায়গা, অনেক অনেক গ্যাঞ্জামের জায়গা, কিন্তু হঠাৎ করে পেছনে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে লাগলো, দুইজন মানুষ ওরা দাঁড়িয়ে আছে, আর কেউ নাই। এবং So, পুরো অনেকগুলো এসএমএসও আছে এই ধরনের, যে শাওন ভাইকে মানে লিখেছে যে শাওন ভাই গুলিস্তান কোথায় ছিলেন বলেন তো, আমরাও যাব। আমরা কি এখানে একটা মিনার তৈরি করব? তো যাই হোক, এই সব চুম্বকীয় অংশগুলো নিয়ে আমরা নিজেদের স্মৃতির অবশ্যই পাতায় বন্ধুরা ভাসবো। তাদের সেই সুইট লাস্টকে ডেডিকেট করে আমরা একটা গান শুনছি, আর তার আগে সবাইকে মনে করে দিচ্ছে যে এখন আপনারা চাইলে আমাদেরকে অনলাইনেও শুনতে পারবেন, এবং ঠিকানাটা হচ্ছে যেখানে লগ ইন করতে হবে www.radioamar.com। আর যারা আগামী পর্বগুলোতে আসতে চান আমার ভালোবাসার অতিথি হয়ে, তাদের এসএমএস করার নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন RA, অর্থাৎ রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে আপনার লাভ ঠিকানা লেখার আগে অবশ্যই লাভগুরু কথাটা খুব ভালো করে লিখবেন, এবং তারপর আপনার নাম ঠিকানা বয়স পেশে সব লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি শাওনের সেই সুইট লাভ স্টোরিকে ডেডিকেট করে একটা গানে চলে যাবো, এবং একটু পরে বন্ধুরা আবারও ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ভালোবাসার আয়োজন আমার ভালোবাসা, এবং ইরাজ জয় আপনাদের সাথে আছে, এবং আমাদের সাথে লাভগুরু আছেন, আজকের অতিথি শাওন আছে। আমরা তাদের গল্পে কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব, তবে তার আগে বলছি, আপনি কি রিসেন্টলি স্যামসাং ল্যাপটপ এক্সপেরিয়েন্স করেছেন? আমি কিন্তু করেছি, বুঝলেন না? আসলে একটা স্যামসাং ল্যাপটপ কিনে ফেললাম। স্যামসাং ল্যাপটপ লুকস বেটার, রানস ফাস্টার, সিম্পল টু ইউজ, একেবারে মাইন্ড ব্লোয়িং, আর সবচেয়ে বড় কথা দামটা অ্যাফোর্ডেবল। আমি তো এমনই একটা বন্ধু খুঁজছিলাম যে আমাকে দেবে আলটিমেট ফ্রিডম। দোকানে দেখলাম যে স্যামসাং নেটবুক ও নোটবুকের নতুন নতুন মডেল পাওয়া যাচ্ছে। আরও শুনলাম অনেক আকর্ষণীয় দামে কোর i5 বেস স্যামসাং ল্যাপটপও পাওয়া যাচ্ছে। আমি কোনটা কিনেছি তা বলবো না, কিন্তু জানেনই তো স্যামসাং ল্যাপটপ মানে স্পেশাল সামথিং। তাহলে আর দেরি কেন, গো হারি টু এক্সপ্লোর। আর এক্সপ্লোর করার ফাঁকে একটু ঘুরে আসা যাক আমাদের লাভগুরু এবং আজকের অতিথি শাওনের কাছে। আমি আর সময় না নিই, সরাসরি চলে যাচ্ছি শাওনের কাছে, কারণ আমরা যেভাবে মানে ফুল দিয়ে মালা গাঁথার মতো করে যেভাবে তার ঘটনাগুলো, তার জীবনের দৃশ্যপটগুলোকে একটা সুন্দর গাঁথুনিতে নিয়ে আসছিলাম, এখনো কিছু হয়তো বাকি আছে, বাকি ঘটনাতে সরাসরি চলে যাচ্ছি আমি। তো এভাবেই আমাদের
এভাবে আমাদের ভালো সময়গুলো চলছিল, একের পর এক ভালো সময়গুলো যাচ্ছিল। যতক্ষণ আমরা একসাথে থাকতাম ততক্ষণ আমরা এনজয় করার চেষ্টা করতাম। আমাদের একসাথে নাটক দেখা হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ও আমার সাথে তাকিয়ে থাকতে পারবে না নাটকের সময়, নাটকের দিকে তাকিয়ে থাকতে হবে হচ্ছে স্ক্রিনের দিকে বা মঞ্চের দিকে। সো আমাদের একসাথে নাটক দেখা হয়নি, কখনো সিনেমা দেখা হয়নি। এছাড়া আমরা মজা যত করা সম্ভব, যতটুকু এনজয় করা সম্ভব ততটুকু এনজয় আমরা একসাথে করেছি। আমাদের একটা খুবই ভালো একটা শখ ছিল, সেটা হচ্ছে আমরা একসাথে বসে কবিতা পড়া এবং গান শোনা। ওর অনেক প্রিয় প্রিয় গান ছিল বা ও কিছু গান শিখতো, সেই গানগুলো আমাকে মাঝে মাঝে শোনাতো। এর মাঝে একবার আমি সেন্ট মার্টিনে যাই। সেন্ট মার্টিনে আমার খুব প্রিয় একটা জায়গা, সেন্ট মার্টিনে যাই, কিন্তু একা যেতে হয়, ওকে তো নেওয়া সম্ভব ছিল না। কিন্তু আগের বার যেরকম আমি সেন্ট মার্টিনটাকে এনজয় করেছিলাম, এবার দেখলাম সেরকম করে এনজয় করতে পারছি সেন্ট না। মার্টিনে পূর্ণিমা ছিল? সেন্ট মার্টিনে পূর্ণিমা ছিল, আমি পূর্ণিমা ধরেই সেন্ট মার্টিনে গিয়েছি। আচ্ছা আচ্ছা। তো কিন্তু সেন্ট মার্টিন ভালোবাসার মানুষটি ছিল না। ভালোবাসা মানুষটা ছিল না, কোথাও একটা অপূর্ণতা ছিল। জাস্ট ইমাজিন, মানে এইভাবে কল্পনা করেন শাওন, যে সব ঠিক আছে, সেন্ট মার্টিন আছে, আর সাথে কেউ নাই, পূর্ণিমা, আপনি আর মুন্নি। Then? আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে হয়তো বা আমি এই পূর্ণিমা তোকে নিয়ে আসবো, নেক্সট পূর্ণিমায় ওকে নিয়ে আসবো, বা কোনো এক সময় বিয়ের পর হয়তো ফার্স্ট আমাদের হানিমুনটা হয়তো এখানেই হবে। আচ্ছা। ওর সাথে আমি প্ল্যানও করলাম সেভাবে যে ফার্স্ট হানিমুনটা হয়তো আমাদের এখানেই হবে। আমরা সারা রাত ধরে চাঁদ দেখবো, সমুদ্র শব্দ শুনবো, অন্ধকার একসাথে বসে থাকবো। সেন্ট মার্টিনে ফোনের নেটওয়ার্কের জন্য অনেক প্রবলেম হলো, কোনোভাবে কথা বলা যাচ্ছে না। সেই কোন ছাদের চিপায় গিয়ে কথা বলতে হবে, একটু গলার স্বরটা শোনা যায় কিনা, ও আমার জন্য ওয়েট করছে, আমি ওর জন্য ওয়েট করছি, বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছে, এভাবেই চলছে। আর আমি তো জব করছি, তো আমরা দুজনে ওয়েট করতাম কখন হরতাল পড়বে। হরতাল পড়লে কি সুবিধা হবে, কারণ যেহেতু ওর বাসা কাছে, আমাদের কোনো রিক্সা ডিস্টেন্স নেই, হরতালে আমাদের দেখা হবে। তো লাকিলি আমরা যে মাসে চাকরি করি সেই মাসে ফার্স্ট আমাদের হরতাল পড়ে যায়। তো হরতাল পড়ে গেলে আবার দুজনেই খুশি, এক্সট্রা একটা ছুটি পাওয়া গেছে, শুক্রবার তো দেখা হবেই। তো হরতালে দেখা হলো, হরতাল আমরা একসাথে হরতালের সবাই ধ্বংসাত্মক দিকগুলোর কথাই জানে, হরতালের ভালো দিক এখানে আমরা জানছি আর কি। তারপর হরতালে একটা এক্সট্রা হলিডে পাওয়া গেল, হরতালে আমরা ঘুরছি। তো এইভাবে চলছে। আমাদের মেইন প্রবলেম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওর বাবাকে কিভাবে রাজি করানো যায়, মানে বাবার সামনে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমাদের প্রবলেম বলতে শুধু এটাই ছিল। আমরা এটা নিয়ে প্রচুর প্ল্যান করতাম, একের পর এক প্ল্যান খালি করতেই থাকলাম। ওর বাবার অফিসে যাব, নাকি বাবার কাছে চিঠি পাঠাবো, নাকি বায়োডাটাই দিয়ে ওর বাবাকে বলবো বাবা আমি একে ভালোবাসি, আমি আর কিছুই চাই না। তো এরকম বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম চলছে, এভাবেই হচ্ছে। তো আস্তে আস্তে ওর ওই প্রবলেমটা, যে শারীরিক যে প্রবলেমটা ছিল, ওইটা আস্তে আস্তে একটু ডেটোরিয়েট করলো। ওর খাওয়া দাওয়াটা একেবারেই কমে শারীরিক প্রবলেম বলতে আপনি বলছিলেন যে উনি শুকনা বেশি এবং তার বমির টেন্ডেন্সি আছে, আন্ডারওয়েটই ছিল আর ভমিটিং টেন্ডেন্সিটা ছিল। আচ্ছা। তো এই প্রবলেমটা আস্তে আস্তে ডেটোরিয়েট করা শুরু করলো, ওর বমি টেন্ডেন্সিটা বাড়তে থাকলো। তো এর মাঝে সে কিছুদিন মার্চ মাসে কিছুদিন তো ছিলই হসপিটালে, সিএমএইচে ছিল, দেশের বেস্ট ডক্টররা সেখানে তাকে সার্ভ করেছে, কোনো রোগী তো ধরা পড়েনি। তো ঠিক আছে, চলে আসলো, আবার ভালো, সবকিছু ঠিক আছে। তো আমিও পার্সোনালি ডাক্তার দেখানোর চেষ্টা করলাম। ডাক্তারের কাছে আমরা কি হিসেবে যাব, ডাক্তার বেশি ধার্মিক ছিল। ডাক্তার তো আমাকে দেখেই বলছে আপনারা কি হন। আমরা বললাম আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ। ডক্টর বলছে আপনাদের দিকে তো হাজব্যান্ড ওয়াইফ মনে হচ্ছে না। বলছে যে আসলে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, দুই ফ্যামিলি রাজি আছে, আমাদের ডেট ফিক্সড হচ্ছে, ওর পরীক্ষাটা শেষের মধ্যে বিয়ে হবে, জাস্ট একটু প্রবলেমগুলো আছে সেটা সলভ করা যায় কিনা। ডাক্তার খুব খুশি, আমাদের দোয়াটা করে দিচ্ছে। তো ডাক্তার কিছু ওষুধ দিল, এই ওষুধগুলো কিছুটা কাজও দিল। তা আমরা দুজনেই হ্যাপি, কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তারপরে যেটা হলো, এর মাঝে ওর বার্থডেটা গেল। বার্থডেটা ছিল হচ্ছে এপ্রিল মাসের দিকে বার্থডেতে গেল। বার্থডেতে আমি ওকে একটা মোবাইল গিফট করি। এই মোবাইলটা সে সপ্তাহখানিক ইউজ করার পরে তার ব্যাগের থেকে চুরি হয়ে যায়। তো ও আমার সাথে দেখা করার জন্য আসছিল, তো ব্যাগের থেকে চুরি হয়ে যায়। তো যখন সে বাস থেকে যখন নামে তখন দেখি সে কান্নাকাটি করছে, মোবাইলটা অনেক করে খুঁজছে। সেদিনই ওকে প্রথম আমি কাঁদতে দেখি, এই 6 মাস 1 বছরের মধ্যে। কারণ ওর মুখ থেকে কখনো হাসি মুছে যেত না। আরেকবার কেঁদেছিলেন আপনারা ফোনে দেখা করার জন্য? ফোনে কেঁদেছিলাম দেখা করার জন্য, দুজনে কান্নাকাটি করছে, দেখা করতেই হবে। আর সেবার ও কাঁদলে ভালো দেখা যায় না। সো ওকে বলার পরে ওর কান্নাটা থামিয়ে দিছে, যেহেতু আমার সামনে ভালো দেখা যাইতেই হবে, সো কান্নাটা থামিয়ে দিল। তো সে একবারই কাঁদতে দেখলাম। তো এভাবেই চলছে, খুব ভালো সময় যাচ্ছে, আমরা প্ল্যান প্রোগ্রাম যাচ্ছে। আমি আগেই মনে হয় বলেছিলাম যে আমাদের 3 বছর থেকে 1 বছর এসছে, সে 1 বছর থেকে এখন আমাদের কমতে কমতে 6 মাস চলে এসছে। 6 মাস চলে এসছে না, আসলে আমাদের এতদিন ওয়েট করা সম্ভব না, 6 মাস পরে বিয়ে করে ফেলবো, যেভাবে হোক বিয়ে করবো। তো এরকম করে করে
এখন তো আমার বাসায় তো জানাতে হবে, সেটাই। বাসায় তো জানাতে হবে। তো অগাস্টের মিডল অগাস্টে আমি একদিন বাসায় সাহস করে মাকে বলিয়ে ফেললাম, মাকে সাহস করে বলিয়ে ফেললাম। তো মা ব্যাপারটাতে ঠিক শকড ছিল না, মা বলেছিল হ্যাঁ আমি তো ভেবেছি তোমার কোনো বন্ধুর সাথে তুমি কথা বলো, মধ্যে প্রচুর খালি সারাক্ষণ খালি কথাই বলতে দেখা যায়, এতদিন তো কখনো মোবাইল নিয়ে তো ঘোরাফেরা করতে দেখিনি, এখন দেখি সারাক্ষণ খালি মোবাইলে কানে ঘুরে, একটু পড়বে খালি ফোন আসে। তো আমি কিছু একটা আন্দাজ করেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো বন্ধু টন্ধু হবে। তুমি যে এরকম করে ইনভলভ হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারিনি। তারপরে মাকে বললাম, মা খুবই অ্যাপ্রিসিয়েট করলো যে ঠিক আছে যদি ভালো মেয়ে হয় কোনো সমস্যা নেই, বিয়েতে কিন্তু দিতেই হবে, এমন তো না যে তোমাকে আমি বিয়ে দিব না, ঠিক আছে বিয়ে দিতেই হবে। ছবি টবি দেখানোর পর তো খুবই পছন্দ করলো, আর দেখতে খুবই সুন্দর ছিল, হাসি তো খুব সুন্দরই ছিল, তো খুব অ্যাপ্রিসিয়েট করলো। জাস্ট একটা রিলিভ হলো, আমার বাসায় আমি জানিয়ে ফেলছি। তা এখন ওর বাসায় তো তখনও সে জানায় নাই, যে সেটা জানানো হবে। তো এর মধ্যে ও আমাকে বললো আমার বায়োডাটা রেডি করতে, জাস্ট যদি কোনো সিচুয়েশন তৈরি হয় ওর বাসায় যেন জানাতে পারি। তো এর মধ্যে যেটা হলো, ওর একটা প্রপোজাল আসলো। তো প্রপোজালের যে কম্পিটিটর ছিল, নর্মালি কম্পিটিটরই বলা হয়, কম্পিটিটর ছিল, কম্পিটিটরের কোয়ালিফিকেশনটা আমার একটু কম ছিল, তো কম ছিল। এখন ও বলছে যদি তোমার কথা যদি জানতো তাহলে তুই কম্পিটিটর কথা হিসাবও করতো না, ঠিক আছে, কিন্তু আমি তো বলতে পারছি না। সো যদি কোনো প্রেশার টেশার কখনো দেয় তাহলে আমি বায়োডাটা রেডি করে রাখি, সাথে সাথে দিয়ে দিব। এর চাইতে বড় বড় সার্টিফিকেট আমার কাছে আছে, আমার হাতে আছে, আমার কাছে তো জমা পড়েছে আর better। জমা আছে। জমা পড়েছে। সো আপনার মেয়েকে আমি চাই, এটা হবেই। আর আমিও গিয়ে বলবো আপনি চান আর না চান আপনার মেয়েকে আমি নিচ্ছি। এখন চাইলে আপনার মেয়ে আপনার ইচ্ছে হবে, না আমার ইচ্ছে। এই ভরসা তো সেই কারণেই শাওন, এটা সেই যেহেতু আপনি নিজেকে সেইভাবে তৈরি করেছেন। কারণ বন্ধুরা তো আপনাকে দেখতে পাচ্ছেন, আমি যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খুব সহজ সরল সাদাসিধে ধরনের একজন মানুষ, চোখে পুরো একটা চশমা, যে সবসময় হয়তো পড়ালেখার মধ্যেই নিজেকে আবিষ্ট রাখতে চেয়েছে। তার সাথে তার বাইরেও অনেক সুন্দর একটা জীবন ছিল তার, কিন্তু সবসময় চেয়েছে যে সে যেন বাবা মার মন মতো এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যেভাবে তৈরি হওয়া দরকার সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছে। এবং আমাদের দেশের সবচাইতে প্রথিতযশা প্রতিষ্ঠানগুলোতে তার পড়া সৌভাগ্য হয়েছে সেই কারণেই, এবং প্রথম ভালোবাসার সান্নিধ্য পাচ্ছি। এর মাঝে ওকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামেও যেতাম। এর মধ্যে একটা পারফরমেন্স ছিল, ও রবীন্দ্র জয়ন্তীতে একটা পারফরমেন্স ছিল, সেখানে সে অনেকগুলো গান করে, সেখানে ওকে নিয়ে যে আমি সারাদিন ছিলাম, ওদের গ্রুপে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। আর মোটামুটি যে কাপলে আমাদের দেখতো বা যেই ফ্রেন্ডরা ওদের দেখতো সবাই আমাদের খুব হিংসা করতো। You guys made for each other. কারণ শি ইজ বেস্ট, আই এম বেস্ট, মানে কোনো প্রবলেমই নেই আর কি। তো এভাবেই চলছে। ও তারপরে রোজা চলে আসলো। এর মধ্যে কিন্তু ওই ইয়ার ব্যাপারটা, প্রপোজালের ব্যাপারটা বেশ একটু এগুচ্ছে মনে হচ্ছে। তো রোজা চলে এসছে। তো আমরা চিন্তা করলাম যে তাহলে মনে হয় আমাদের বিয়েটা করিয়ে ফেলা দরকার, বিয়েটা করে ফেললে কেমন হয়। তো দু একজন ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করলাম, বিয়েটা করে ফেললে কেমন হয়। তো আমরা হিসাব নিকাশ করে দেখলাম রোজার মধ্যে তো বিয়ে করা যাবে না। তো রোজা ঈদ হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে। তা আমরা সেপ্টেম্বরের 17 তারিখে একটা আছে, শুক্রবার আছে, ওই শুক্রবারে বিয়েটা করি। পালিয়ে যদি বিয়ে করতেই হয়, একান্ত আমাদের দুজনের কেউই এরকম ইচ্ছা ছিল না, যদি কোনো বিপদে যদি পড়েই যায়, কারণ রিলেশনশিপের বিয়ে ওর ফ্যামিলি যদি অ্যাপ্রিসিয়েট না করে, এরকম একটা ভয় সবসময় আমার মাথায় ছিল। তো রোজার শুরুতে সে একটা জব নেয়, একটা পার্ট টাইম জব নেয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, যেহেতু সে ইংলিশে ছিল, সে ভাবলো তার পারফরমেন্সটা একটু ভালো হবে, তো সে ওখানে জব নেয়। তো সে সকালবেলা জব টপ করতো। তো রোজার মাঝখানে এসে তার শরীরটা হঠাৎ করে আবার খারাপ হয়ে যায়, আবার সেই বমিটিং টেন্ডেন্সিটা শুরু হয়ে যায়। বারবার খালি বমি হয়, কিছুই খেতে পারে না, কিছুই হচ্ছে না। আমার সাথে দেখা হলে আমি খাইয়ে দিচ্ছি, ওর বাসায় ওর মা ওকে খাইয়ে দিচ্ছি, জোর করে আমি যতটুকু পারছি আমরা খাওয়াচ্ছি। তো এবার চলছিল। তো ও বাসা এই অবস্থাটা দেখে ওকে ভাবলো আবার একটু ট্রিটমেন্ট করা যায় কিনা। তা আবার সিএমএইচে ভর্তি করা হলো। সেখানে সে দিন দশেক ছিল। সেখানে যা টেস্ট যা পসিবল ছিল সব রকম টেস্ট করা হলো, ইভেন সিটি স্ক্যান পর্যন্ত করা হলো, ইভেন সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখানো হলো। সবাই ওকে জিজ্ঞেস করে আপনি কি রিলেশনশিপে আছেন, রিলেশনশিপ নিয়ে কোনো টেনশনে আছেন, টেনশনের কারণে তো ব্যাপারটা হতে পারে। ওর জাস্ট একটাই টেনশন ছিল, ওর বাবাকে নিয়ে টেনশন ছিল, কিন্তু কোথাও সে ব্যাপারটা স্বীকার করে নাই, কারণ আবার কোথায় কোনো প্রবলেম হয়ে যায়, বাবাকে খুব ভয় পেত আর কি। তো ওকে যখন সাইকিয়াট্রিস্ট যখন ট্রিটমেন্ট করলো, ওর বাবাকে দুজনকে ডেকে বললো খুব সম্ভবত আপনার মেয়ে একটা রিলেশনশিপ আছে এবং আপনারা কোনো ঝামেলা করেন না, এই ছেলের সাথে আপনাকে বিয়ে দিয়ে দেন,
ঠিক আছে, এই খবরটা ও জানতো না, এই খবরটা আমি ওর বোনের মাধ্যমে জানতে পেরেছি। আচ্ছা, ছোট বোনের সাথে তো আপনার ছোট যোগাযোগ বোনের সাথে আমার হতো। যোগাযোগ ছিল, যেহেতু যখন সে হসপিটাল ছিল তখন তোর বোনের কাছে মোবাইলটা ছিল, ওখানে আমি মেইনলি খবরটা পেতাম। ও যখন ফোন ম্যানেজ করতে পারতো তখন আমাকে ফোন দিত। আচ্ছা, তখন তো আমি আরো খুশি, যেহেতু ওর বাবা মা কি ডাক্তারের প্রেশার দিচ্ছে, আমার তো আসলে কিছুই করতে হবে না। তো ঠিক আছে, হচ্ছে ভালো হচ্ছে। তো রোজার ঈদের সপ্তাহখানেক আগে ওকে রিলিজ দিয়ে দেয় যে আসলে কোনো প্রবলেম নেই, ফুড হ্যাবিটটা আস্তে আস্তে একটু চেঞ্জ করলে, আস্তে আস্তে খাওয়াটা বাড়ালেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কারণ ডাইজেস্টেশনে কোনো প্রবলেম নেই। আর আমার যে ডাক্তার ফ্রেন্ডরা যারা ছিল তাদের সাথে আমি কনসাল্ট করেছি, তারাও বলতেছে না এটা কোনো আসলে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হয় না, সো এটা কোনো চিন্তা কোনো কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তো কিছু টেনশন করে, ও আসলে একটু টেনশন করতে বেশি, আমার রিলেশনশিপটা একটু টেনশনে ছিল, সে ফ্যামিলিতে কিভাবে অ্যাপ্রিশিয়েট করবে, আর পড়াশোনার খুব টেনশন ছিল। খুব ভালো রেজাল্ট করেছিল সে সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে সে সারা কলেজে সেকেন্ড হয়, ইন্টারমিডিয়েটে সে খুব মানে সারা কলেজে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই ছিল। তো পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিল আর রিলেশনশিপটা নিয়ে খুব সিরিয়াস ছিল। তো এক সপ্তাহ রিলিজ দেয়, তখন সে খুবই দুর্বল। এখন আমাদের প্রায় 15-20 দিন ধরে দেখা হচ্ছে না। আমার তো কান্নাকাটি করা অবস্থা, কিভাবে দেখা হবে। জাস্ট ঈদের 3-4 দিন আগে আমরা একটু বের হলাম, আমি, ওর এক ফ্রেন্ড মৌসুমী আর ওর ছোট বোন নিয়ে বের হলাম। কেন? ওর বাসা থেকে বলে বেরোলো কিছু মার্কেটিং করবে। তো সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে গেলাম, মার্কেটিং করলাম একসাথে। সেই দিনটা খুব ভালো কেটেছে আমাদের, মার্কেটিং করলাম, অনেক মজা টজা করলাম, কিন্তু দেখি বুঝতে পারছিলাম খুব দুর্বল। কিন্তু যেটা দেখা গেল, আগেও যেটা দেখেছি, ও যদি কখনো অসুস্থ হতো আমার সাথে একটু কথাবার্তা বললে বা আমাকে একবার দেখলে বা আমি যদি ওর হাতটা একটু ধরতাম, তাতেই যেন সে সুস্থ হয়ে যেত। তো সেদিনও আমি এটা করলাম যে ভালো করে বুঝালাম, দেখো আমি আছি, কোনো সমস্যা নেই, কোনো টেনশন কোনো কারণে, সবকিছু তো ঠিকই আছে। তো সে একটু সুস্থ হয়ে গেল, অনেকটা সুস্থ হয়ে গেল। তারপরে ওই দিন তো দেখা হলো, এরপর দিনও দেখা হলো আমার স্যান্ডেল কেনার জন্য, যে স্যান্ডেলটা আমি পরে আজকে এসেছি। তো দেখা হয়ে গেল, আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনে দিল, যে পাঞ্জাবিটা আমি এখন পরে আছি, লাল রঙের একটা পাঞ্জাবি। এই লাল রঙের পাঞ্জাবিটা কেনার কারণ ছিল, আমার কোনো লাল রঙের পাঞ্জাবি ছিল না। তো আমরা যেহেতু প্রচুর প্রোগ্রামে যেতে হয়, আমাদের একসাথে প্রচুর প্রোগ্রাম যেতে হয়, কখনো কোনো বৈশাখে, কোনো ভ্যালেন্টাইন্স ডেতে কোনো প্রোগ্রামে, সো লাল রঙের প্রোগ্রামতে লাল রঙের পাঞ্জাবি। এটা মুন্নির দেয়া পাঞ্জাবি? হ্যাঁ, এটা মুন্নির দেয়া পাঞ্জাবি। আর আমি যে হাতের যে ব্রেসলেট গুলো পরে আমি আছি, অনেক ব্রেসলেট দেখছি আপনার হ্যাঁ, হাতে, এবং 3 ধরনের। 3 ধরনের ব্রেসলেট দেখতে পাচ্ছি। আমি নরমালি ব্রেসলেট পরি না, এটা হয়তো কুষ্টিয়াতে সাধারণত পাওয়া যায়, ওম লেখা। হ্যাঁ, ওম লেখা ব্রেসলেট। এই ব্রেসলেটটা ও আমাকে কিনে দিয়েছে হচ্ছে দোল চত্বর থেকে। আর এই দুটো কিনেছে ও, তিনটা ওর গিফট করা, তার দিয়ে। বাকি দুটো সে কিনেছে হচ্ছে ওর কলেজের সামনে থেকে, ঢাকা কলেজের ওদিক থেকে কিনেছে। তো যা হোক, ও আমাকে পাঞ্জাবি কিনে দিল, আমি আমার জন্য স্যান্ডেল কিনলাম। আর এর আগে আমরা ঈদের আগে যখন দেখা হয়েছিল, তখন আমরা জানি যে রোজার সময় মার্কেটিং করতে পারবো না, ওর জন্য আমি জামা কাপড় যা কিনলাম সব কিনেছি। ও নিজেও মার্কেটিং করেছে। আর আমাদের টার্গেট ছিল এবার আমাদের কালার হবে রেড। সো দুজনে আমরা রেড কালার পরে ঈদের দিন বের হব। তো খুব ভালো কথা। তো সবকিছু করা হয়েছে, আমার জামাটাও দিয়েছি, জামাটাও খুব সুন্দর ছিল। যাই হোক, তারপরে তো পাঞ্জাবি কিনা হলো। এখন এরপরে আমার দেখা হবে ঈদের দিন। তো ঈদের দিন তো কোনোভাবে বের হওয়া সম্ভব না, রোজার ঈদের দিন। সো বিকালবেলা সে ও বের হলো আর ওর বোন বের হলো। বোন অন্য জায়গায় গিয়েছে ওর ফ্রেন্ডের ওখানে, আর ওর সাথে আমরা ঘুরলাম। ঘুরে টিএসসিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম। সেদিন ওকে একটু দুর্বল মনে হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ ছিলাম। কিন্তু আমার সাথে থাকলে ও প্রাণবন্ত, প্রচন্ড থাকে, সো প্রচন্ড প্রাণবন্ত ছিল। দেখা হলো, আমরা অনেকক্ষণ ছিলাম, ওকে নিয়ে একবার খেলাম। তারপর বোন যখন আসলো তখন ওর বোনকে নিয়ে আমি খেলাম। ও বোনের সাথে আমার সেটাই, আপনার কাছে থাকলে আপনার চেষ্টা থাকে কিভাবে তাকে খাওয়ানো যায়। আমার আসলে সবসময় এই টার্গেটটাই থাকতো, যে কিভাবে যতটুকু খাওয়ানো যায়। আমি চেষ্টা করেছি ঢাকা শহরের বেস্ট খাওয়ানোগুলোকে খাওয়ানো, এবং কোনো খারাপ জিনিস যেন না খায়, আবির জিনিস না খায়, খাওয়াটা। কারণ ও খেলে আমার খুশি লাগতো। আচ্ছা, খেলে খুশি লাগতো। আমি ওকে চাইনিজ একবার নিয়ে গিয়েছিলাম, সে চাইনিজ সে খেতে পারে নাই। এটার যে কষ্ট, সে যে কতটুকু কষ্ট পেয়েছে আমার সামনে, সে চাইনিজ খেতে পারছে না, মানে তার দুঃখটা আর কোনো লিমিট ছিল না, মানে এতটাই ভালোবাসতো, এটা আসলে কোনো লিমিট নেই। যাই হোক, তারপরে তো ঈদের দিন দেখা হলো, তা আমরা অনেক রাত করে ফিরলাম, আমি, ওর বোন আর আমরা ফিরলাম। সেটা ছিল মনে হয় সেপ্টেম্বরের 12 বা 13 তারিখের দিকে ঈদটা হয়েছে। তো তারপরে উইকে 7:30 আমার আবার অফিস খুলে গিয়েছে। তো অফিসে যাচ্ছি, আর আমাদের নেক্সট টার্গেট আমাদের শুক্রবার দেখা হবে, সেটা সে বিখ্যাত 17 সেপ্টেম্বর দেখা হবে। দেখা করতেই হবে। আমাদের বিয়ের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ যেহেতু অসুস্থ, এই অবস্থা আমরা বিয়েটা আপাতত প্ল্যান করলাম না। তো দেখা হবে।
চলছে, সারা সপ্তাহে দেখা সাক্ষাৎ হচ্ছে। এর মধ্যে ওর বোনের সাথে আমার বেশি ইন্টিমেসি হয়েছে। ও আমাকে ব্যাপকভাবে দুলাভাই দুলাভাই ডাকছে, আমি ব্যাপক মজা টজা করছি, যাই হোক কি হবে না হবে, কিভাবে সে আমার সাথে মজা করবে, এইসব কথাবার্তা হচ্ছিল। তো সারা সপ্তাহ চললো আমাদের দুজনই খুবই ওয়েট করছিলাম নেক্সট শুক্রবার আসবে, আবার দেখা হবে, কারণ শুক্রবার ছাড়া ওকে দেখা করতে দিবেই না, বাড়িতে বেরোতে দিবে না, জাস্ট গানের ক্লাস সে তো হয়তো দেখা করতে দিতে পারে। তারপর 17ই আগস্টে আমি অফিসে গেলাম, 17ই সেপ্টেম্বর আমি অফিসে গেলাম। অফিস থেকে আমাকে জানানো হলো যে আমাকে সেদিন রাতে থাকতে হবে অফিসে, আমার প্রোডাকশনের কারণে। আমাদের দুজনের মাথায় আকাশ ভেঙে পড়লো, ঠিক আছে। দুজনের কান্নাকাটি করার অবস্থা, কিভাবে দেখা হবে, ও আমাকে বুঝাচ্ছে, আমি ওকে বুঝাচ্ছি কি করা যায় না করা যায়। নর্মালি যেটা ছিল আমাদের সিস্টেম, আমরা দুজনে একসাথে কখনো সফট হতাম না, একজন সফট হয়ে গেলে একজন হার্ড হতাম, মানে কন্ট্রোল দেওয়ার জন্য, যাতে কোনো পাগলামি যেন না করে ফেলি। তো সেদিন আমরা দুজনেই আসলে অস্থির হয়ে গেলাম কিভাবে দেখা করা যায়। তো লাইফে মিরাকল ঘটে, আমি মিরাকল ঘটালাম। আমি শিপইয়ার্ডে চাকরি করতাম, সারা শিপইয়ার্ডে কারেন্ট ফল করলো, ঠিক আছে। কারেন্ট ফল করলো মানে আমাকে থাকতে হবে না, প্রোডাকশন পুরো বন্ধ। আপনি মিরাকল ঘটালেন বলতে কারেন্ট ফল করানোর কারণ তো আপনি না। কারেন্ট ফল করার কারণ না, কিন্তু আমি দেখা করতেই হবে, সেই জন্য আমি দোয়া করেছি এবং হয়ে গেছে, আমি বিশ্বাস করি। তাও ভালো। লাভগুরু, আমার মনে হয় যে ওর মনে এত বেশি ইচ্ছা ছিল, ওই উইল পাওয়ার একটা বলে ব্যাপার আছে, উইল পাওয়ারে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। কিন্তু তার মনে সিপিআর এর নাই, কারেন্ট ফল করার কারণ না, বাট সে না, আমি সেই না, সে চিন্তা না, করি। তার উইল পাওয়ার দুজনের মনেই ছিল, মানে দুজনের মনেই খুব ছিল। এটা তো প্রথম থেকে আসছে যে ওদের টেলিপ্যাথিক্যাল পাওয়ার অনেক Exactly. বেশি। তারপর তো ঠিক আছে, তো আমার সাথে দুপুরবেলা কথা হলো, তখন কারেন্ট ফল করেনি। তো দুপুরবেলা কথা হলো যে ওর শরীরটা ঠিক ভালো লাগছে না, ঠিক খাওয়া দাওয়া করতে পারছে না, ও একটু ঘুমাবে। তো তখন পর্যন্ত আমি শিওর যে আমাদের দেখা হচ্ছে না, আমরা দুজনেই কান্নাকাটি করে রেখে দিলাম। লাস্টে আমাকে বললো, আই লাভ ইউ শাওন, তুমি চিন্তা করো না, অবশ্যই আমাদের দেখা হবে। তো তারপরে তো সে বললো যে আমি একটু ঘুমিয়ে যাচ্ছি, আমি আর কল টুল কিছুই দিলাম না। হয়ে গেল সন্ধ্যার সময়, আমি সুন্দর মতো বাসায় চলে আসছি, আর পর্যন্ত আমাদের দেখা হবে। তো সন্ধ্যার সময় ওর বোন ফোন করলো যে ওর অবস্থাটা বেশি ভালো না, আবার বমি টমি শুরু হয়ে গেছে, তো এখন কি করা যায়। আমি বললাম কোনো সমস্যা নেই। তখন ওর বোন বলল যে আব্বু আপনার ব্যাপারে ওর সাথে কথা বলছে, ওকে অ্যাসিওর করছে যে কোনো সমস্যা নাই, যখন যেভাবে চাই সেভাবে বিয়েটা হবে, কোনো চিন্তা করার কারণ নেই। আর যেহেতু ভাই একটু অসুস্থ, মনে কাকে বেরোতে পারবে না। আমি বলছি, ঠিক আছে, বেরোতে পারবে না। আর আমি একটা টেনশন থেকে রিলিফ হলাম। আঙ্কেলও একটা ফুল গ্যারান্টি দিল, মানে অফিসিয়ালি, এতদিন হয়তো ওনার মনের মধ্যে ছিল, এখন উনি ফুল গ্যারান্টি দিল, কোনো সমস্যা না। আমি বেশ উৎফুল্ল, দেখা হবে না, ঠিক আছে দেখা হবে, পরে দেখা হবে। কিন্তু আপনাদের ওই অর্থে বাধা তো আর থাকলো না, দুজনের দেখা হবে, বিয়ের কখনো ব্যাপারে। কখনো দেখা হবে। আর আমার মাও যেহেতু জানে, সো কোনো সমস্যা নেই। আমার বাবাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, বাবাকে জানাবো কিভাবে, যা হোক। তো এভাবে রাতটা কেটে গেল, আর কোনো কন্ট্যাক্ট নেই। তা আমি জানি হয়তো সে অসুস্থ থাকলে তো হয়তো ফোন টোন বন্ধ থাকে, ফোন টোন ওখানে থাকে না। তা আমি সকালবেলা নাস্তা খেতে বের হলাম, শুক্রবার যেহেতু, সকালবেলা নাস্তা খেতে বের হলাম আমার এক ফ্রেন্ডের সাথে, অনির সাথে নাস্তা খেতে বের হলাম। আমরা খুব মজা করছি, যে অনিও বলছে, আমিও বলছি, হ্যাঁ আমার তো হয়েই গেল, সবকিছু গুছিয়ে গেছে, এভরিথিং সিমস পারফেক্ট, কোনো দিক থেকে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। আমিও চাকরি করছি, নির্দিষ্ট স্যালারি আছে, এটা আস্তে আস্তে বাড়বে, কিছু একটা হবে। আর যদি কিছু নাও করি, আমাদের লাইফ চলে যাবে। আর আমাদের দুজনের কারো লাইফের এক্সপেকটেশন অত বেশি ছিল না। ও জাস্ট চেয়েছিল আমি ওকে যেন, ও যেন আমার কাছে থাকতে পারে, আমার জাস্ট চাওয়া ছিল ও যেন আমার কাছে থাকতে পারে। এর মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমার কোনো একটা কারণে আমাদের বাসাটা চেঞ্জ করতে হয়েছিল। বাসা চেঞ্জ করার কারণে আমাদের এক রুম বাড়ি নিতে হয়েছিল। তো এখন আমাকে একটা রুম নিতে হবে। তা আমাদের দুজনের মাথায় প্ল্যান, যেহেতু হয়তো বিয়ে করলে হয়তো আমাদের এই বাসায় হয়তো উঠা হবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোন রুমটা নিব। ঠিক আছে, ও আমাকে একটা রুম টুম দেখে বললো যে এই রুমটা দেখে, মানে জাস্ট আমি বর্ণনা দেওয়ার পর বললো জাস্ট এই রুমটা করবো। তা আমি প্ল্যান প্রোগ্রাম করছি যে এই রুমে আমাদের থাকবো, এখানে হয়তো আমাদের সবকিছু হবে, সবকিছু গুছানো টুছানো সবকিছু এই রুমেই হবে। তারপর সকালবেলা নাস্তা খেতে গিয়েছি, নাস্তা খেয়ে ফিরছি এমন সময়, হেঁটে হেঁটে ফিরছি এমন সময় হঠাৎ করে ছোট বোন ফোন করলো, ভাইয়া মুন্নি আপু তো আজকে সকালে 7:30টার সময় মারা গেছেন। আমার তখন মাথায় আর কিছুই কাজ করছে না, আমার পুরো ঘটনাটা বিশ্বাস হচ্ছে না, কারণ এমন কিছুই ছিল না, এমন কোনো রোগও ছিল না, কিছু ছিল না, কেন ঘটনাটা ঘটলো, কি হলো না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার সাথে তখন আমার ফ্রেন্ড অনি ছিল, সে জাস্ট আমাকে ধরে রাখলো, আমি রাস্তার উপর বসে পড়লাম যে না, এটা হইতে পারে না, এটা হতে পারে না, ইট ক্যান বি। সো আমরা দুজন সাথে সাথে রিক্সা নিলাম ও বাসার দিকে। এর আগে আমি বাসার নিচে একবার গিয়েছি, সেটা
অনেক আগে, মানে বাসার নিচ পর্যন্ত গিয়েছি। তো বাসার নিচে গিয়ে দেখি যে আসলেই একটা কফিন সাজানো এবং সেখানে একটা লাশ ঢেকে রাখা আছে। তো আমি দ্রুত ওটার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই অনি আমাকে দিল না, যে না যাওয়া যাবে না, কোনো রকম সিনক্রেট করা যাবে না, এখানে একটা সামাজিকতার ব্যাপার স্যাপার আছে। তোমরা দুজন হয়তো জানো, কিন্তু পুরো সোসাইটি তো জানে না, ওদের ফ্যামিলি আছে, ওদের একটা সামাজিক স্ট্যাটাস আছে, তুমি কোনো সিনক্রেট করো না। তো জাস্ট দ্রুত আমাকে সরিয়ে একটা মাঠের মতন আছে ওখানে নিয়ে আসলো, আর অনি আমার বাসায় ফোন করলো, এ তো ঘটনা ঘটেছে, মা তো মুন্নির নাম তো আগে থেকেই জানতো। তো চলে আসলো, সাথে সাথে আমার মা বাবা দুজনই চলে আসলো সেই মাঠের কাছে, ওদের বাসার কাছেই চলে আসলো। দেখি আমার মা বাবা দুজনই কান্নাকাটি করছেন। তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে আমার বাবা আগে থেকেই জানতো। আমি যেদিন আমার মাকে জানিয়েছি সেদিন আমার মা বাবাকে বলেছে এবং ছবি টবি হয়তো দেখিয়েছে, তো দুজনই খুব পছন্দ করেছে, এটা আমি আগে জানতাম না। যাই হোক, আমার বাবার সে কি কান্না আর মার সে কি কান্না, কারণ আমার নিজের কোনো বোন নেই। সো মা আমার মুন্নিকে তার নিজের মেয়ের মতনই মনে করেছে এবং মেয়ের মতন আদর করার চিন্তা ভাবনা করছিল, যে এত সুন্দর সুইট একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে পাচ্ছে। সো উই আর লাকি। তো এভাবেই চলছে, আমি তো কোনোভাবেই মাথা মানছি না, আমাকে দেখতে হবে, লাস্ট একবার দেখতে হবে। কিন্তু মা বাবা আর কেউ আমাকে দেখতে দিল না, বলছে যে চলো বাসায় চলো, জানাজা হবে কিছুক্ষণ পরে, তখন তোমাকে আমরা দেখানোর ব্যবস্থা করব। তো অনেকক্ষণ ছিলাম, কান্নাকাটি করলাম, অনেকক্ষণ ছিলাম। মানে আসলে আমি কি ঠিক কাঁদবো নাকি বসেই থাকবো, নাকি এটা কি একটা আসলে দুঃস্বপ্ন, নাকি আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দ্রুত আমি বাসায় চলে আসলাম। সেই সময় আমার সাথে আমার বন্ধু অনি ছিল, বন্ধু সেতু ছিল। ওরা সর্বক্ষণ একজনের পর একজন সঙ্গ দিয়ে গেল। সেদিন তো শুক্রবার, 17 সেপ্টেম্বর শুক্রবার, এই কিন্তু সেই 17 সেপ্টেম্বর যেদিন আমাদের বিয়ে করার কথা ছিল। তখন চলে আসলো। তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া তো প্রশ্নই আসে না, মুখ টুক ধুয়েটে অজু টুজু করে গেলাম জানাজা পড়তে ওদের মসজিদে, ওখানে বাসা, ওখানে মসজিদে জানাজা পড়তে গেলাম। তো জানাজার পরে সে মাঠে জানাজা হলো। জাস্ট আমার দুই পাশে আমার বাবাও সাথে গিয়েছে। তো আমাকে জাস্ট ওরা খেয়াল রাখছিলাম যেন কোনো সিনক্রেট না করি। তো আমি আর কোনো সিনক্রেট করিনি, দূরে থেকে দেখেছি। আর ওরা আমাকে বারবার বোঝাচ্ছিল আসলে দেখাটা ঠিক হবে না। আর আমার মা আমাকে যে জিনিসটা বারবার বুঝালো সেটা হচ্ছে, আমি যদি আমার মধ্যে ওর একটা ভালো স্মৃতি আছে, ভালো চেহারাই আছে, ওই স্মৃতিটা আমার মাথায় থাকুক, আর এই মৃতদেহটা যেন আমার স্মৃতিতে কখনো না ঢুকে। আমার স্মৃতিতে থাকবে একজন জীবন্ত প্রাণবন্ত মানুষ। যাই হোক, আমি জানাজা পড়লাম। আমার জীবনে কল্পনার মধ্যে ছিল না যে আমার প্রিয় মানুষের জানাজা পড়তে হবে। এর আগে প্রচুর জানাজা পড়েছি, কিন্তু কোনো মৃত্যুই আমাকে স্পর্শ করেনি, মানে স্পর্শ করেনি, হয়তো অনেক যা মারা যাচ্ছে। জানাজা পড়লাম, এরপরে দেখি লাশটাকে ওরা ইয়াকে তুলছে, ট্রাকে তুলতেছে। তো ওদের বাড়ি চাঁদপুর, আমি ভাবলাম হয়তো চাঁদপুরই নিয়ে যাবে, তাহলে কি আমি আর কখনো দেখবো না, আমার থেকে কি এতই দূরে সরে যাচ্ছে। তো তারপরে আমি মা বাবাকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো যে লাশটা আসলে কোথায় যাচ্ছে। তখন বলা হলো যে লাশটা শাহজাহানপুর কবরস্থানে কবর দেওয়া হচ্ছে। আমার বাসা কিন্তু শাহজাহানপুরে, মানে সে বিয়ে হয়ে আমার এলাকায় আসার কথা ছিল, সে মৃতদেহ হয়ে আমার এলাকায় আসলো। তারপরে আমরা সাথে সাথে গিয়ে কবরস্থানে গেলাম, কিন্তু আমাকে তখন দূরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ তার সাথে আমার কোনো সোশ্যাল কোনো রিলেশনশিপের কোনো ব্যাখ্যা নেই। আজকে যদি সে আমার বিবাহিত বউ হতো, তাহলে হয়তো আমি নিজে তাকে কবরে নামাতে পারতাম, বা নিজে তাকে দেখতে পারতাম, বা নিজে হয়তো বা একটা রেসপন্সিবিলিটি রাখতে পারতাম, কিন্তু আমার দূরের থেকে পুরো ব্যাপারটা দেখতে হলো। কিছুই করার ছিল না। তখন আমার বেশি বন্ধু জানে না, আস্তে আস্তে জানতেছে সবাই। তারপর বাসায় চলে আসলাম। আমার দুই বন্ধুর মধ্যে দুজনে কেউ না কেউ সর্বক্ষণ আমার সাথে ছিল। তারপরে বিকালবেলা আবার কবরস্থানে গেলাম, আমরা তিনজন বন্ধু মিলে কবরস্থানে গেলাম। তো অনেকক্ষণ ছিলাম, তারপর চলে আসলাম। তখন আমার মাথাটা পুরো এলোমেলো হয়ে গেল, কারণ লাইফের আনসার্টেনিটিটা আমার মাথায় ভর করলো। আসলে কি আমি কেন করছি, আমি কোনো পাপ করিনি,
আমি সর্বক্ষণ আমরা আমরা কিন্তু আমরা রেগুলার নামাজ পড়তাম। মনে করেন যে আগে যখন রিলেশনশিপের আগে যখন ছিল তখন হয়তো নামাজ একটু ইরেগুলার ছিলাম, কিন্তু রিলেশনশিপ শুরু হওয়ার পর থেকে আমরা রেগুলার নামাজ পড়া শুরু করে দিই, কারণ আমাদের করতেই হবে। যত যাই বলেন যে একটা রিলেশনশিপ মানে কিছুটার মধ্যে তো ধর্মের এগেনস্ট কিছুটা আছে, সো এটা যেন আল্লাহ যেন মাফ করে দেয়, সবসময় আমাদের এই প্রার্থনা ছিল। তো আমি ওকে সবসময় ফজর নামাজের দিকে তুলতাম, সে নামাজ পড়তো, আমিও নামাজ পড়তাম। তো কেন এটা হলো? তার মানে কি কোনো কিছু তো আমার হাতে নেই। আমি তো পারফেক্ট প্ল্যান করেছি, প্ল্যানের মধ্যে কোনো লুপ হোল ছিল না, কোনো গ্যাপ ছিল না, কোনো প্ল্যান ছিল না। আমি ঠিক টাইমে পাস করেছি, ঠিক টাইমে চাকরি পেয়েছি, চাকরি করছি, একসময় বিয়ে করব। আর আমাদের মধ্যে একটা প্ল্যান ছিল, যদি এটা দুই ফ্যামিলি জানে না, আমরা দুজনে চেষ্টা করবো 25 ডিসেম্বর যেন আমাদের বিয়েটা হয়, এমনি অফিসিয়ালি আর কি হয়। কারণ হচ্ছে যে 25 ডিসেম্বর একটা সরকারি হলিডে, সারা বিশ্বে হলিডে থাকবে, বিশ্বের যে প্রান্তে আমরা যাই হলিডে থাকবে। যাই হোক, এটা তো হলো না। তো এভাবেই চলছে। সন্ধ্যার সময় আমার বোন ক্লাসমেট সজীব চলে আসলো, সেই উত্তরা থেকে চলে আসলো। রাতে সে থাকবে আমার সাথে, সেরা সারা রাত আমার সাথে থাকলো। তখন আমি মোটামুটি মানে আমি আমার মাঝে মাঝে কান্না পাচ্ছে, মাঝে মাঝে বিশ্বাস হচ্ছে না, কোনো কিছু আমার তখন আর বিশ্বাস হচ্ছে না। লাইফের উপর আমার বিশ্বাসটাই হারিয়ে গেল, যে আসলে কি আমার তো কোনো অপরাধ ছিল না, কোনো ভুল করিনি, কিছু চাইনি। আর লাইফে স্বপ্নগুলো তো আমি খুব ছোট করে ফেলেছিলাম, কারণ জাস্ট একটা জব, নর্মাল একটা লাইফ, কিছুই না। আসবে, সারাদিন জব করব, সন্ধ্যার সময় আসলে ওর সাথে দেখা হবে, আমার জাস্ট সারাদিনের রিফ্রেশমেন্টটা চলে যাবে, কষ্টটা চলে যাবে, আমি আবার জব করে চলে যাব। জাস্ট এতটুকুই তো লাইফে। তো আমি আর বেশি কিছু চাইনি। মানুষ তো অনেক কিছু চায়, গাড়ি চায়, বাড়ি চায়, এটা চায়, সেটা চায়, ক্ষমতা চায়। আমি কিচ্ছু চাইনি লাইফে। আমি জাস্ট চেয়েছিলাম একটা সিম্পল লাইফ, আমার মুন্নিকে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না। তাহলে তো আমার কোনো কিছু আমার কন্ট্রোলে নেই, তাহলে বেঁচে আছি কি জন্যে? যেহেতু কোনো কিছু যদি আমার কন্ট্রোলে না থাকে, তাহলে আর বেঁচে থাকার অর্থটা কি? মানে কেন বেঁচে আছে? আমাদের লাইফের আসলে উদ্দেশ্যটা কি? তখন এভাবেই কাটছে, এভাবেই এরকম করে গেল, 4-5 দিন 7 দিন চলে গেল। বারবারই ভাবছি যে ওদের বাসায় যাবো কিনা, বাসায় মিলাদ হচ্ছে, কিছু হচ্ছে, কোনো কিছুতে আমি থাকতে পারছি না, অফিসিয়ালি থাকতে পারছি না। কারণ আসলে তো আমার বিয়ে হয়নি। আর ওদের ফ্যামিলির খুব কাছের কয়েকজন মানুষ জানে, সবাই তো জানে না। সো আর ওই সপ্তাহে আর যেতে পারলাম না। সবাই বলল যে জবটা তো বিজি হয়ে যেতে, আমি বিজি হয়ে যাওয়ার চেষ্টা করলাম। এরপর আমি জবে জয়েন করলাম আবার জব শুরু করলাম। তো তারপরে এরপরে যখন আবার শুক্রবার যখন আসলো, তখন আমি আবার অসুস্থ হয়ে পড়লাম। আবার তো শুক্রবার চলে আসছে। আগে তো আমার শুক্রবার ছিল একটা আকাঙ্ক্ষিত ব্যাপার, সারাদিন অফিস করে আমি শুক্রবার পাবো, কিন্তু এই শুক্রবার তো সেই শুক্রবার না। আমি আমার সময়গুলো সব আমার মোবাইলে এখন আর বেজে ওঠে না। আমার এটা ছিল আমার ফার্স্ট নাম্বার, এই নাম্বারে আমার এখন আর ফোন করতে হয় না, ফোনের গলাটা আমি আর শুনতে পাই না। তো কেন, কি হচ্ছে এখানে, হচ্ছেটা কি আসলে? তো এরকম করে 2-3টা শুক্রবার চলে গেল। প্রতি শুক্রবার আমি অসুস্থ হয়ে পড়ি। আর রেগুলার তো সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন করে আমি কবরস্থান যেতাম। আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তো রেগুলার কবরস্থান যেতাম। আর সাধারণত জুমার নামাজ পড়ে আমি কবরস্থানে যেতাম। তো এরকম এক শুক্রবারে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে কবরস্থানে আমি দোয়া দুরূদ পড়ছি, সেরকম সময় ওর বাবা ছোট ভাইকে নিয়ে এসছে। লাইফের ট্র্যাজেডিটা দেখেন গুরু, আমার এই লোকটার সাথে দেখা হওয়ার প্ল্যান ছিল হচ্ছে কোনো একটা ভালো ওকেশনে। ওনার সাথে আমার ফার্স্ট অফিসিয়ালি দেখা হলো ওর কবরের সামনে। আমরা দুজনেই দোয়া করছি, দুজনেই একই উদ্দেশ্যে দোয়া করছি, একই উদ্দেশ্যে কান্নাকাটি করছি, একই উদ্দেশ্যে করছি। এর কি মানে হয়? এর মানেটা কি? আমি আসলে কি চাচ্ছি? এভাবে প্রতি শুক্রবারই মোটামুটি ওর বাবার সাথে আমার দেখা হয়, এখনো হয়। আর আমি সপ্তাহে মোটামুটি 2-3 বার যাই। আচ্ছা, তারপর মাসখানেক পরে যখন সবকিছু একটু হয়ে গেল, ওদের বাসার লোকজন একটু খালি হয়ে গেল, তখন আমি আমার মাকে ওদের বাসায় গেলাম। জি বন্ধুরা, আসলে এত আকস্মিকভাবে একটা ইনফরমেশন আমাদের কাছে মানে আসলো হঠাৎ করেই, মানে আমরা এমন একটা মুহূর্তে ছিলাম, হঠাৎ করেই শোনা যে না, সকাল 7টার সময় তাকে ফোনে পেতে হলো এই ধরনের খবর। এবং যে বন্ধু তার জীবনের কথা বলছে, তার কথা বলার মধ্যেও সে অসংলগ্নতাগুলো চলে আসছে।
যে টোনটার জন্য সে সবসময় বুভুক্ষের মতো অপেক্ষা করে থাকতো, আমাদের কাছে একটা রেকর্ডেড স্পিচ আছে যেখানে আমার এই বন্ধুকে তারা ঘুমাতে যাওয়ার আগে সেই বন্ধু তার কণ্ঠ শুনতো। তো আমি রেকর্ডেড স্পিচটা এই ফাঁকে একটু শুনে নিব, বাট রেকর্ডেড স্পিচ শোনার আগে আমি ইরাজকে অনুরোধ করব যে বন্ধুরা অনেক মেসেজ পাঠাচ্ছে, বার্তা পাঠাচ্ছে আমাদেরকে, ওখান থেকে দু একটি বার্তা যদি এই ফাঁকে পড়ে নেওয়া হয়, তারপর আমরা ফিরে যাব সেই রেকর্ডেড স্পিচে। আমি কয়েকটা মেসেজ পড়ছি যে বন্ধুরা আমাদেরকে পাঠিয়েছেন। সুমাইয়া লিখেছেন যে স্টোরি শুরুটা শুনে যতটা ভালো লেগেছিল, লাস্ট পার্টটা শুনে ততটাই কাঁদছি। প্লিজ ভাই আল্লাহর উপর ভরসা রাখুন। আমি লিখেছি ইউপি থেকে যে শাওন ভাইয়া, হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ইউর লাভ। আমার বুক ভার হয়ে গেছে, সো তোমার অবস্থা বুঝতে পারছি এবং আল্লাহ তোমাকে ওভারকাম করার শক্তি দিক। রাহিনা লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। শাওন ভাইয়া তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই, উই প্রে ফর হার। আর জানিয়েছেন এরপরে আমাকে প্রান্ত জগন্নাথ ইউনিভার্সিটি থেকে যে শাওন ভাই আপনার ভালোবাসা আমাদের নতুন জীবন দিল। আজ মনে হচ্ছে পৃথিবীতে ভালোবাসা সত্যি আছে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম একটা মহান ভালোবাসার সন্ধান পাই। মনি জানিয়েছেন যে শাওন ভাই তুমি খুব লাকি যে তোমার লাইফে আরো রোমান্টিক এরকম একটা লাভ স্টোরি আছে। সো আমি কিছু SMS পড়লাম এবং জয়া তুমি সে সামথিং, আই জাস্ট লস্ট মাই স্পিচ। আসলে যেটা হয়েছিল যে প্রথম থেকে যখন শুনছিলাম তখন অনেক বেশি নিজেকে ঈর্ষান্বিত হচ্ছিলাম এবং অনেকেই লিখছিল, বিশেষ করে জুই, রাধিকা, ওরা বিভিন্ন জায়গা থেকে লিখছিল যে এরকম একজন কেয়ার নেয়ার মতো পুরুষ মানুষ আমরা আমাদের লাইফে খুব কম দেখেছি। ওয়েল, সো বন্ধুরা আমরা এখন যেটা শুনবো, আমরা যেটা শুনতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষটার কথা শাওন ভাই আজকে বললেন, সেই মুন্নির কথা। মুন্নি একটা ভয়েস ক্লিপিংস ওকে উপহার দিয়েছিলেন, ও নিজের কণ্ঠে রেকর্ড করা কিছু কথা যেটা শুনে ঘুম থেকে উঠতো এবং যখন মন খারাপ হতো শাওনের, তখন সেই কথাগুলো শুনলে বা ওর কথা মনে পড়লে সেই কথাগুলো শুনতো, এটা রেকর্ড করে দিয়েছিল। আমরা সেই রেকর্ড ক্লিপিংসটা এখন শুনছি। লাভলি ডার্লিং, অনেক ভালোবাসি, অনেক মিস করছি, কত ভালোবাসি, অনেক ভালোবাসতাম, লক্ষ্মী জানি, মাই বেবি, মাই হানি। কেমন আছো তুমি? এখন লক্ষ্মী বেবির মতো ঘুমিয়ে যাও, বাই। বন্ধুরা ফিরে এলাম আমরা আবারও রেডিও আমার 88.4 FM এর আমার ভালোবাসা, এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি লাভগুরু এবং আজকের অতিথির কাছে। বন্ধুরা আমি আর সময় নিব না, এই ফাঁকে আমরা শুনে নিচ্ছি যে কথাগুলো, যে টোনকে ঘিরে তার জীবন চলা ছিল। অনেক দিন ফোনে যে কণ্ঠটা প্রায়শই শুনতেন আমাদের বন্ধু শাওন, আমাদের হাতে এখন আছে তার সেই মুন্নির রেকর্ডেড একটি স্পিচ। মুন্নি এখন পৃথিবীতে নাই, কিন্তু মুন্নি এখনো তার সমস্ত পৃথিবীকে আবিষ্ট করে রেখেছে, তার নাম হচ্ছে শাওন। তো আমরা একটু সেই রেকর্ডেড স্পিচটা একটু শুনে নিই। এবং শাওন এই রেকর্ডেড স্পিচটা শুনেই হয়তো ঘুমাতে যেতেন, এবং অনেক সময় হয়তো এটা অ্যালার্মের মতো বাজিয়ে রাখতেন। আমি এটা এখনো শুনতে শুনতে ঘুমিয়ে যাই এখনো। লাভলি ডার্লিং, অনেক ভালোবাসি, অনেক মিস করছি, কত ভালোবাসি, অনেক ভালোবাসতাম, লক্ষ্মী জানি, মাই বেবি, মাই হানি। কেমন আছো তুমি? এখন লক্ষ্মী বেবির মতো ঘুমিয়ে যাও, বাই। লাভলি ডার্লিং, অনেক ভালোবাসি, অনেক মিস করছি, কত ভালোবাসি, অনেক ভালোবাসতাম, লক্ষ্মী জানি, মাই বেবি, মাই হানি। কেমন আছো তুমি? এখন লক্ষ্মী বেবির মতো ঘুমিয়ে যাও, বাই। আমরা কয়েক দফায় এই স্পিচটা রিলে করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে শাওনের অনুরোধ যে আমার সবচেয়ে ভালো লাগার কণ্ঠটা যদি আমি আরেকবার শুনতে পারতাম। এখনো আমি এই গলার স্বরটা শুনতে শুনতে মাঝে মাঝে ঘুমিয়ে যাই, মাঝে মাঝে অনেক যখন খারাপ লাগে, মাঝে মাঝে যখন অনেক মিস করি এই শব্দটা ঘুমিয়ে যাই। এখনো মনে হয় হয়তো আমি ঘুম থেকে উঠে দেখবো এই দুঃস্বপ্ন কেটে গেছে,
আমি হয়তো আবার বেঁচে আছি, আবার হয়তো দেখা হবে, আবার হয়তো শুক্রবার আসবে, আবার দেখা হবে। কিন্তু সেই শুক্রবার আমার আর আসে না, শুক্রবার আমার আর আসে না, উনিও আর আসে না। আমি রেগুলার ওর ওর কবরস্থানে যাই। আগে মুন্নি কথা বলতো, আমি শুনতাম, এখন আমি কথা বলি, ও মনোযোগ দিয়ে শুনে। প্রতি মুহূর্তে মনে হয় যেমন আমার পাশেই আছে। আজকে যখন আমি অনুষ্ঠানে এসেছি, তার বিকালবেলা আমি ওর সাথে দেখা করে এসেছি, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে আমি কোনটা পরে যাব, তোমার শার্টটা পরে আসবো না তোমার লাল পাঞ্জাবিটা পরে যাব? ঠিক আছে, তখন আমি বুঝলাম যে ও আসলে বলছে লাল পাঞ্জাবিটা পরে যাও। এই পাঞ্জাবিটা আমি একবারই পরেছিলাম, সেটা হচ্ছে ওর সাথে দেখা হওয়ার পরে। মানে ফার্স্ট দেখা, যে রোজার ঈদে ফার্স্ট দেখা হলো, মানে লাস্ট দেখা হলো, সেদিনই পরেছি। আর আজকে পরেছি, এর মাঝে পাঞ্জাবিটা ধোয়া হয়নি। এই পাঞ্জাবিতে ওর স্পর্শ, প্রতিটাতে ওর স্পর্শ আছে, ওর গায়ের গন্ধ হয়তো আছে, মানে আমি তো অনুভব করি আর কি। তো আমাকে বললো তুমি এই পাঞ্জাবিটা পরে যাও। এটা হয়তো শুনতে মানে অসম্ভব শোনা যাবে, কিন্তু আমি প্রতি মুহূর্তে ওর কথা শুনি। কবরস্থানে কি প্রায়শই যান, এভাবে কথা বলেন আপনি? আমি মুন্নির সাথে? রেগুলার ওর সাথে ওখানে বসে কথা বলি, মাঝে মাঝে পূর্ণিমা হলে ওখানে চলে যাই, বসে থাকি। এটা একটা অন্যরকম সিন, কারণ হচ্ছে পূর্ণিমা, উপরে পূর্ণিমা, পাশে এখানে ফুলের গন্ধ, নিঃশব্দ, আমি আর ও বসে বসে গল্প করছি। আমি ঠিক বসে না, আমি বসে আছি, ও শুয়ে আছে, আমার গল্প শুনছে। সবার খবরগুলো আমি দিচ্ছি, ওর বাসার খবরগুলো আমি দিচ্ছি, আমার বাসার খবরগুলোকে দিচ্ছি, ও মনোযোগ দিয়ে শুনছে। কখনো যখন শুনি যে ওর বাবা এক উইকে আসেনি, আমি তো কখনো মিস করি না। ওর বাবা যখন কোনো ব্যস্ততার কারণে আসে, আমি ওকে বুঝেই বলি যে না, আঙ্কেল হয়তো এই সপ্তাহে হয়তো বিজি ছিল, আঙ্কেল হয়তো এই সপ্তাহে আসতে পারেনি। অবশ্যই আসবে, তুমি মন খারাপ কোনো মনে নেই, অবশ্যই আসবে। সবসময় যাই, কখনো কখনো সকালবেলা, আগে যখন অফিসে যেতাম তখন সকালবেলা মাঝে মাঝে গিয়ে যেতাম, আর মাঝে মাঝে অফিস থেকে ফেরার সময় এখানে নামতাম, নেমে অনেকক্ষণ বসে বসে থাকতাম, গল্প করতাম একসাথে বসে বসে। এখনো ওর শব্দটা আমি শুনতে পাই না, কিন্তু ও কি বলতে চায়, ওর মন, ওর প্রতিটা অনুভূতি আমি অনুভব করি, যে ও কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, আমি কি বলতে চাচ্ছি। মাঝে মাঝে আমরা একসাথে অনেক হাসি, মাঝে মাঝে একসাথে অনেক কাঁদি। মাঝে মাঝে আমি যখন আমি মারা যাওয়ার পর প্রথম যখন স্বপ্ন দেখি, তখন ওকে আমি খুব দেখি যে খুব লজ্জা পাচ্ছে। কেন লজ্জা পাচ্ছ? আমি বললাম তোমাকে, বলি যে আমি তোমাকে কিভাবে রেখে চলে আসলাম, আমার খুব লজ্জা লাগছে। আমিও তখন বললাম যে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমিও আসতেছি, উই আর সোলমেট, আমাদের আবার অবশ্যই দেখা হবে, যেভাবে হোক দেখা হবে, দেখা হতেই হবে। তুমি একজন নিষ্পাপ মানুষ, তুমি বেহেশতে যাবে, এবং তোমার জন্য হয়তো আমাকে বেহেশতে যেতে হবে, তোমার সাথে দেখা হবে। আমি জীবনের কিছুই চাই না, আর একবার ওর সাথে দেখা করতে চাই, একবার দেখা করতে চাই, একবার কথা বলতে চাই। আমার মা এখনো কাঁদে, ওর মা অনেক কাঁদে। মাসখানেক পরে আমার মাকে ওদের বাসায় নিয়ে গেলাম। এই যাওয়াটা হওয়ার কথা ছিল, আমার প্রপোজাল নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল মারা যাওয়ার পরে। ওর মাকে, ওর ফ্যামিলিকে, আমার মার সান্ত্বনা দিতে যাওয়ার। সবাই আমরা কাঁদলাম, সে কি কান্না! এখন আমার কান্না কেমন জানি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি কাঁদতেও পারছি না। কাঁদলে অনেক ভালো লাগে, প্রথম প্রথম অনেক কাঁদতাম, এখন মাঝে মাঝে অনেক কষ্ট লাগলে কাঁদি। ওর গাওয়া কিছু গান আছে আমার কাছে, সেই গানগুলো শুনি, ওর ছবিগুলো কিছু কিছু আছে দেখি, ওর প্রত্যেকটা স্মৃতি আমার। এই কণ্ঠস্বর এটা কি প্রায়ই শোনেন আপনি, যেটা আমরা এটা এখন আমি শুনলাম? মোটামুটি 2-1 দিন বাদ দিয়ে প্রতিদিনই শুনি, এবং ঘুমাতে যাওয়ার আগেই শুনি, একাধিকবার শুনি। এবং এমনও হয় যে আমি কবরস্থানে বসে বসে ওকেও শোনাই, দেখো তুমি কি বলছিলে। আমার রেকর্ডিংসটাও ছিল, যে সে মোবাইলটা যেটাতে হারিয়ে ফেলছে সেটাতে আমার ইয়েটাও ছিল, সেটা সে হারিয়ে ফেলছিল, এই জন্য তার অনেক কষ্ট ছিল। কিন্তু আমি আরেকবার আমার রেকর্ডিংসটাকে দেওয়ার সুযোগ পাইনি, কারণ সুযোগটা হয়নি। বারবার শুনি, এবং এই ক্লিপিংসটার ব্যাকআপ আমার 15 থেকে 20 জায়গায় ব্যাকআপ রাখা আছে। যে কোনো জায়গা থেকে হার্ড ডিস্ক ক্র্যাশ করলে, মোবাইল ফ্ল্যাশ করলে, মোবাইল চুরি হয়ে গেলে, যে কোনো জায়গা থেকে ওর জন্য আমি এটা উদ্ধার করতে পারি। তো সব জায়গায় আছে, এটা আমি সবসময় শুনি, রেগুলারলি শুনি। ওদের ফ্যামিলি সবার সাথে এখন আমার ভালো যোগাযোগ আছে, সবসময় রেগুলার, প্রতি 1-2 দিন পর কথা হয়। বাসায় গেলে আন্টি অনেক কান্নাকাটি করে, আমরা শেয়ার করি। আন্টি অনেক আমাকে আদর করে। এই আদরটা আমার মুন্নি দেখতে পারতেছে না, এটাই আমার একমাত্র দুঃখ। এটা যদি সে দেখতে পারতো, যে তার ফ্যামিলি আমাকে কিরকম করে ট্রিট করছে, কিরকম করে সমাদর করছে, বা কিরকম করে আদর করছে। ওর মা বলে যে আমি একটা মেয়ে হারিয়েছি, একটা ছেলে পেলাম, সবই আছে, সবকিছু আছে।
মাঝখানে মরে যেতে ইচ্ছা হয়েছিল, এটা হয়। তারপর আমার যে বন্ধু সেতু, সে আমাকে ভালো করে বোঝালো যে মরে গিয়ে তো আসলে কোনো লাভ নেই। এই কথাটা সবাই বলতে পারে, আমি তোমার জন্য মরতে পারি কিন্তু তোমার জন্য বাঁচতে পারি, এই কথাটা কয়জন বলতে পারে? আমি বলতে চাই মুন্নি, আমি তোমার জন্য বাঁচতে পারি, বেঁচে আছি তোমার জন্য, বেঁচে থাকবো তোমার জন্য, আমি অপেক্ষা করছি, অপেক্ষা করব সারা জীবন। তুমি আমাকে ভালোবাসা কি সেটা শিখিয়েছো, ভালোবাসতে শিখিয়েছো। আমার স্বপ্ন ছিল ভালোবাসাটা কি সেটা বোঝার, সেই ক্ষমতা, সেই সুযোগটা আমাকে দিয়েছো। তুমি লাকি চার্মের মতন এসে আমার লাইফে সবকিছু গুছিয়ে দিয়ে গেছো, সবকিছু আছো। এখন তুমি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে কিনা জানি না, কিন্তু এই কথাগুলো তো ইথারে ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব সব জায়গায়। আমি জানি তুমি হয়তো শুনতে পাচ্ছ এই কথাগুলা। আপনি এখানে আসার আগে অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। শাওন, আপনি এখানে আসার আগে বারবার বলছিলেন যে আমি আমার ভালোবাসা এই অনুষ্ঠানটির প্রতিনিয়ত মানে রেগুলার একজন লিসেনার, কিন্তু আমি আমার ভালোবাসার কথা এই কারণে বলতে চাই যে আমি আমার প্রত্যেকটি ভালোবাসার প্রত্যেকটি মুহূর্তকে এত কাছ থেকে আমি অনুভব করেছি। ভালোবাসার সুন্দর যে একটি রূপ আছে, সেই রূপটিকে এত কাছ থেকে তার গন্ধটাকে আমি অনুভব করেছি, সেই গন্ধটাই আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, যাতে করে ভালোবাসা নিয়ে কেউ দ্বিধান্বিত না হয়, ভালোবাসা নিয়ে কেউ ভীত সন্ত্রস্ত না হয়। ভালোবাসা কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার ব্যাপার না, এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উপহার। প্রকৃতি আমাদেরকে এই উপহারটা দেয়, এবং এটা নিয়ে কখনো কনফিউশন থাকা উচিত না, কোনো কিছু থাকা উচিত না। আমরা কতটুকু স্যাক্রিফাইস করছি আরেকজনের জন্য, সেটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্য আমার পার্টনার আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে সেটা চিন্তা করা। বন্ধুরা, আপনারা যারাই শুনছেন, আপনারা ভালোবাসুন। আমরা আসলে এখানে কোনো মানে আমরা যে ধরনের ভালোবাসার গল্প শুনে অভ্যস্ত, যেমন আমরা যদি আজকে তারিখে এক্সাম্পল দিতে চাই, হয়তো শিরি ফরহাদের কথা আসতে পারে, রোমিও জুলিয়েটের কথা আসতে পারে। আমরা কিন্তু কোনো কিংবদন্তি চরিত্রকে এখানে নিয়ে আসিনি। আমি বিনয়ের সাথে কিছু বন্ধুর বার্তা এসেছে এখানে, যে এক একজন হয়তো এক একভাবে এই জিনিসটাকে শুনছে। কেউ বলছেন হয়তো যে এত স্পিডে কেন, একটু ধীরে বললে ভালো হয়। আমরা কিন্তু কোনো মানুষকে তৈরি করে এখানে নিয়ে আসি না। যে বন্ধুরা এই ধরনের বার্তা পাঠান বা এই ধরনের কথা বলতে চেষ্টা করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি, এর কথাটা এর আগেও একবার বলেছি আমরা আমার ভালোবাসা স্টুডিও থেকে, যেটা কোনো বিনোদন ধর্মী অনুষ্ঠান না, এটা একটি রিয়েলিটি শো, যেখানে মানুষের কষ্টের কথা, মানুষের ভালো লাগার কথা, মানুষের দুঃখের কথা সমস্ত কিছু অকপটে মানুষ বলে। পৃথিবীটা এত বেশি যান্ত্রিক হয়ে গেছে যে যান্ত্রিক পৃথিবীতে আসলে এইসব কষ্টের কথা বা এইসব ভালো লাগার কথা শেয়ার করার মতো জায়গা নাই। তাই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে প্ল্যাটফর্মে এসে মানুষ প্রাণ খুলে তার মনের কথা বলতে পারে। তাই যারা বিনোদনকে মাথায় রেখে এই কথাগুলো শোনেন বা ভালোবাসা বা জীবনের এই কথাগুলো শোনেন, তাদেরকে অনুরোধ করব, এসব বিনোদন ধর্মী অনুষ্ঠান বহু আছে পৃথিবীতে, কোনো একটি চ্যানেল সার্ভ করে আপনি চুজ করে নেন। এই অনুষ্ঠানটা আমি বলবো অবশ্যই আপনার জন্য না। আমি শুধু তাদের উদ্দেশ্যে আজকে শাওনের এই যে ভালোবাসা প্রবণ মন, এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে নিজের মধ্যে একেবারে সন্তর্পরে আগলে রাখার যে মন, শাওন কোনো আসলে মিডিয়া ব্যক্তিত্ব না। শাওন কোনো এ ধরনের কোনো প্র্যাকটিস করে আসেনি যে তাকে প্রথম লহমাতেই প্রথমবারেই তাকে স্টুডিওতে এসে খুব স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলতে হবে। সে যেভাবে কথা বলে নর্মাল তার প্রাত্যহিক জীবনে, সেই কথাগুলো সে সেভাবেই বলছে তার জীবনের কথা। লাভুর, আমি একটু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে, যেহেতু এসএমএসটা সবার আগে আমি পড়ছি, রিয়াকশনটা আমারও হয় একই রকম। সেটা হচ্ছে যে আমরা যখন আমরা দেখি, এটা অন্য কেউ দেখতে পাচ্ছে না, আমরা একদম ফেস টু ফেস দেখছি তার অনুভূতিগুলো, তার চোখের জলটা আমরাই দেখি, আমরা এখানে যে তিনজন উপস্থিত আছি, তো আমরা যখন তার চোখের জলকে আমরা না, সেটা এটা আসলে কিন্তু অনেক বেশি, সেই সময় আমরা মনিটরে দেখছি যে এমন কিছু এসএমএস যেটা একদম বিরক্তিকর। এই কথাটা আমি এর আগেও এখান থেকে বলার চেষ্টা করেছি যে বহু রকমের এরকম বিনোদনধর্মী অনুষ্ঠান আছে। ইফ ইউ জাস্ট ওয়ান ক্লিক ওভার দেয়ার টু গো ইন্টারনেট, হাজারো সাইট আছে, আপনি দেখে নেন, আপনার রসনা পূর্তির যত রকমের মাধ্যম আছে পূরণ করুন, অনেক চ্যানেল আছে, সেখানে আপনি আপনার বিনোদনের ক্ষুধা ফুলফিল করতে পারেন। কিন্তু এটা শুধুই কিন্তু অনুষ্ঠান না, যার সাথে বিনোদনের এতটুকু সাযুজ্য নাই। শুধুই আমরা ভালো লাগা মন্দ লাগা এসব কথাগুলোই মানুষের জীবন থেকে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। তো যারা এই ধরনের মাইন্ডসেট নিয়ে এই ধরনের প্রোগ্রাম শোনেন, তাদেরকে বলবো যে আসলে আপনারা আপনাদের উপযোগী প্রোগ্রাম এটা না। তো যাই হোক, আমরা কিছু বার্তা নিয়ে নিই এই ফাঁকে, এবং বার্তাগুলো নিয়ে লাবণী লিখেছেন এনা মেডিকেল কলেজ থেকে যে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, দুদিন আগে আমি এরূপ কষ্টে তিনিও ছিলেন, তিনি সমব্যথী এবং এরকম একটা ঘটনা ভিতর দিয়ে তাকেও যেতে হয়েছে। এরপরে নীরব লিখেছে বাড়ি থেকে, আমি আজ যত কষ্ট পাচ্ছি এই কষ্টটা বোধহয় নিজে প্রতিবার হওয়ার পর পাইনি, খুব কান্না পাচ্ছে, সেলুট শাওন ভাই।
জেমস লিখেছে ধানমন্ডি থেকে যে অনেকদিন পর একটা ট্রু লাভ স্টোরি শুনলাম এবং আই রেসপেক্ট বোথ অফ ইউ গাইজ। আর জানিয়েছেন সানজানা খিলগা থেকে যে তোমার কথা শুনে আমার কান্না আসছে, যেটা আমাদের সবারই, এবং বোঝাতে পারবো না যে আল্লাহ কেন এমন করে কিছু মানুষের সাথে। আর জানিয়েছেন মিরপুর থেকে সুইটি লিখেছে, শাওন ভাই আপনার জীবনের স্টার্টিংটা আমার জীবনের মতোই, আমি দোয়া করি আপনার জীবনের এন্ডিংটা খারাপ হয়েছে, বাট আমার জন্য দোয়া করবেন। তবে অনেকদিন পরে ইরাজ এবং জয়া দুজনকেই বলি যে অনেকদিন পরে এত সুন্দর একটা স্ট্রাকচার্ড ঘটনা আমরা জানতে পেরেছিলাম, যেখানে সবকিছু কিন্তু অনেক সুন্দর ছিল, একটা ছবির মতো সাজানো হ্যাঁ, ছিল। এবং সবকিছু কিন্তু যে সেই কথাটা শাওন কিন্তু নিজেও বলার চেষ্টা করেছে যে আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে একটা মানুষ নিজেকে তৈরি করে সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। এবং ভালোবাসার ক্ষেত্রে যে অনেকে ভালোবাসাকে দোষ দেওয়ার চেষ্টা করে যে ভালোবাসার কারণে নাকি মানুষ মূল যে ট্র্যাক সেখান থেকে নাকি ডিস্ট্রাক্ট হয়ে যায়, সেটা কিন্তু হয়নি, বরং তারা আরো সে যেমন গুছিয়ে তাকে নিয়েছে। তার ম্যাথে দুর্বলতা আছে, ম্যাথ পড়ানোর চেষ্টা করছে, তার ইংরেজি বলাতে প্রবলেম আছে, যেহেতু মুন্নি ইংরেজিতে অনার্স করছে, সো ওর সাথে ইংরেজিতে এবং কথা বলে আরেকটা সেটা ঠিক ব্যাপার হচ্ছে করছে। যে তারা দুজনে কিন্তু খুব নিয়মিতভাবে নামাজ পড়ার অভ্যাসটা হ্যাঁ, চালু করেছে। নিয়মিতভাবে আমার নামাজ অসাধারণ পড়ছে। লেগেছে আমার কাছে এটা। এবং শুধু তাই না, যে তার প্ল্যান আছে যে পরবর্তীতে যদি বহির্বিশ্বে যেতে হয় তাকে পিএইচডি ডিগ্রি করতে, তাহলে তো তার ইংরেজি সহধর্মিণী হিসেবে তাকেও নিয়ে যেতে হবে, তাহলে তাকে টোফেল করানো বা অন্যান্য যে সাপোর্টিং কোর্সগুলো করা লাগে সেই অর্থে তাকে ভিতরে ভিতরে তৈরি করার চেষ্টা করছে। ভালোবাসা যে পরিশুদ্ধ করছে একটা মানুষকে, সেটাই একেবারে চাক্ষুষ আমরা আজকে। ভালোবাসা কিন্তু এই রূপগুলো নিয়েই কিন্তু আমরা কল্পনা করি, স্বপ্ন দেখি, যে রূপগুলোর আমরা তার যদি তার 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 জীবন থেকে মুন্নির চলে যাওয়ার আগ পর্যন্ত জীবনগুলোকে যদি দেখি, তাহলে কিন্তু আমরা এটাই একদম স্বপ্ন দেখি। একদম পারফেক্ট লাভ স্টোরি, যে লাভ স্টোরির স্বপ্ন আমরা সবসময় দেখি। গুরু প্রথম থেকে আমি যখন শুনছিলাম এবং অনেক এসএমএস এরকম এসেছিল বিভিন্ন বন্ধুর কাছ থেকে, আমার মনে হচ্ছিল যেন আমি মুন্নির জায়গাটা আমার নিতে খুব, মানে আমার ইচ্ছা হচ্ছিল যেন মুন্নির জায়গাটা যদি আমি কখনো পেতাম। আর যখনই আমি মুন্নির চলে যাওয়াটা শুনলাম, আসলে আমার চোখের পানি আপনি দেখতে পাচ্ছেন, আর কি বলবো, মানে খুব অবাক হচ্ছিলাম যে এরকম ঘটনাও মানুষের জীবনে ঘটতে পারে। শাওন ভাই প্রচুর কিভাবে, প্রচুর কিন্তু বার্তা আসছে জয়া। হ্যাঁ, জয়ের কথা যে কথাটা বলছিলে সেটা শেষ শাওন করো। ভাই যে কিভাবে নিজেকে, মানে ঠিক, যে আমার শুনে আমি নিজে সিটে বসে আছি, আমি প্রতিনিয়ত এই ধরনের কথা শুনি, বাট আমার নিজেকে নিজের ধরে রাখতে, ইভেন দেন ইরাজকে আপনাকে দেখছি, মানে না, শাওনের জন্য আমার সবচাইতে যেটা কষ্ট বেশি হচ্ছে সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে নিজেকে অনেক বেশি করে এক্সপ্লোর করতে পারে, হয়তো একটা কষ্টের ঘটনার মধ্যে পড়লো, নিজেকে একদম ফ্ল্যাশ করে দিল, অনেক expressive। তাহলে কিন্তু হ্যাঁ, অনেক অনেক এক্সপ্রেসিভ ওই দুঃখটা কমে অর্থে যায়। সেক্ষেত্রে কিন্তু ওকে নিয়ে আমার ভয় হচ্ছে যে যেভাবে গুমোট হয়ে আছে ভিতরে, এইটা কখনো ব্লাস্ট না হয় এবং সে যে নিজের গতিটাকে এখনো ঠিক রেখেছে সেই পথ থেকে সে সরে না যায়। শাওনকে নিয়ে আমার এই ভীতিটা বেশি হচ্ছে। আর প্রচুর বার্তা এসেছে যে শাওনকে যেভাবে ঘুম পাড়ানোর আগে যে টোনে কথা বলতো তার এটা মুন্নি, আরো শোনার জন্য, সেটা শোনার জন্য। জি। আমি জানি না এটা কতটুকু যৌক্তিক হবে, যেহেতু প্রচুর বন্ধুরা বার্তা পাঠাচ্ছে এটা শোনার জন্য, তো শোনার জন্য। আরেকবার আমরা হয়তো এটা শুনে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আরেকবার শুনছি এবং অনেক রিকোয়েস্ট আসছে সেটা প্লে করার জন্য, এবং আরেকবার প্লে করছি সেই ট্র্যাকটা যে ঘুম পাড়ানি কথাগুলো শাওনকে বলেছিল, সেই কথাগুলো আমরা আরেকবার শুনছি। লাভ ইউ ডার্লিং, অনেক ভালোবাসি, অনেক মিস করছি, কত ভালোবাসি, অনেক ভালোবাসবো, লক্ষ্মী জানি, মাই বেবি, মাই হানি। কেমন আছো তুমি? এখন লক্ষ্মী বেবির মতো ঘুমিয়ে যাও, বাই। সো বন্ধুরা, আমরা সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার কথাগুলো আরেকবার শুনলাম, যে কথাগুলো প্রতি রাতে এখনো শাওন ঘুমোতে যাওয়ার আগে শোনেন। আমরা আবারও চলে যাচ্ছি লাভগুরু এবং আজকের অতিথির কাছে। আমরা এই ফাঁকে আরো কিছু বার্তা নিই, যেগুলো প্রচুর বার্তা আসছে বন্ধুর এই ভালোবাসার ঘটনাকে সম্পৃক্ত করে। সাইমন নামের একজন যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, এবং ভাইয়া আপুর তার আসল রোগটা যে আসলে কি ছিল সেটা কি আপনি পরে জানতে পেরেছিলেন? না, সেটা আমি জানতে পারিনি, তবে ওর সবগুলো মেডিকেল রিপোর্ট আমি আমার কাছে সংগ্রহ করে রেখেছি। আমার জীবনের একমাত্র লক্ষ্য আছে, এটা বিদেশে হোক যেখানে হোক, সারা বিশ্বের যে কোনো জায়গায় ঘেটে আমি সেটা বের করব, এবং এটা আমি বের করেই ছাড়বো। কেন আমার প্রাণের মানুষটা, কেন আমার ভালোবাসা মানুষটা এবারে হারিয়ে যেতে হলো, এটা আমি বের করেই ছাড়বো। আর পুরো ব্যাপারটাই হয়তো আমার ভাগ্যের ব্যাপার, সেটাই আমি মেনে নিয়েছি আর কি, কিন্তু আমি রোগটা বের করবো, সো এখন পর্যন্ত আমি জানতে পারিনি। রুমা লিখেছে মোহাম্মদপুর থেকে যে
আমার প্রচন্ড শব্দ করে অনেক লাউডলি কাঁদতে ইচ্ছে হচ্ছে কিন্তু পারছি না, এবং তার বুকটা ফেটে যাচ্ছে। আর তারপরে লিখেছে ফয়সাল লিখেছে যে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, যখন ভাবি উনি যেন আমাদের সাথে কথা বলেন, দেখা করেন, আখিরাতে ওনার সাথে ওনার মুন্নির অবশ্যই দেখা হবে, এই দোয়া করি। এইভাবেই হয়তো অনেকেই সম্পৃক্ততা জানাচ্ছে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে। বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বন্ধুরা, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা সবাই নিয়মিতভাবে দোয়া করি, আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই দোয়া করে। আপনারা দোয়া করবেন আমি যেন আখেরাতে হোক যেখানেই হোক আরেকবার যেন আমার দেখা হয়। আমার যে এই সোলমেটটা, আমার জীবনের যে অর্ধেক অংশটা, যে অংশটাকে আমি হারিয়ে ফেলেছি, ঠিক হারিয়ে ফেলছি না, আমার পাশেই আছে, আমি দেখতে পাচ্ছি না আর কি, তো সেটা যেন আরেকবার দেখতে পারি। আর আল্লাহ যেন তার এই ছোট্ট জীবনে যতটুকু অপরাধী সে করেছে, যতটুকু গুনাহ সে করেছে, এটা যেন আল্লাহ ক্ষমা করে দেন, এবং সারা জীবন যেন আমি তার জন্য দোয়া করে যেতে পারি, যতদিন বাঁচি তার জন্য দোয়া করে যেতে পারি। আর বন্ধুরা, ভালোবাসতে ভয় পাবেন না, ভালোবাসুন। ওকে বন্ধুরা, আমরা কিছু ফোন কল রিসিভ করছি এবং দেখা যাক এই মুহূর্তে আমাদের হটলাইনে কোন বন্ধু আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বন্ধু, আপনার নামটা বলে পরিচয়টা দিয়ে কথা বলুন। জি লাভগুরু, আমি প্রিয়ম বলছি, নারায়ণগঞ্জ। হ্যাঁ প্রিয়ন, বলুন। আমাদের আজকের অতিথি বন্ধু শাওন আমাদের সাথে আছে, তাকে যদি কিছু বলার থাকে আপনার। জি লাভগুরু, আমি শাওন ভাইকে একটাই বলতে চাই যে ভাইয়া, আপনি চান আপুর সাথে দেখা করতে, আপনি যেভাবে নামাজ পড়ে গেছেন, আপুর জন্য নামাজ পড়ে গেছেন, জাস্ট ওইভাবেই আল্লাহকে ডেকে যান, নিশ্চয়ই আপনি পরকালে আপুর সাথে আপনার দেখা হবে। আর ভাইয়া অনুরোধ আপনাকে, আপনি ভেঙে পড়বেন না। আসলে কেন লাভগুলো, আপনার কাছে একটা প্রশ্ন, কেন সব সত্যিকার এই ভালোবাসাগুলো কেন এমন হয় কেন লাভগুলো? আমি আমার এই বন্ধু, আমার এই বন্ধু মানে পুরো পরিবেশটাকে কেমন আরো বেশি হয়তো এলোমেলো করে দিলেন। আমি এটাতেই অবাক হই যে মুহূর্তের সম্পর্ক, যে মানুষটি ফোন দিয়েছিলেন, উনি তাকে দিব্য দৃষ্টিতে কখনো দেখেনও নি, তাকে চিনেনও না, জানেনও না, কিন্তু তার জীবনের কথা কিভাবে তার মধ্যে সমানভাবে প্রতিধ্বনিত হচ্ছে। এবং শাওন, আপনি শুনছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার কথা জড়ায় আসছিল, তিনিও কাঁদছিলেন আপনার সাথে। বন্ধু, আমি সবসময় দোয়া করছি, আপনারাও দোয়া করবেন, আর আমি যেন সারা জীবন দোয়া করে যেতে পারি। আপনি পরবর্তী জীবনটাকে কিভাবে দেখছেন, কিভাবে সামনের জীবনগুলোকে, সামনের দিনগুলোকে এগিয়ে নিয়ে যাবেন? প্রথম দিকে আমি একটু হয়ে গিয়েছিলাম, অনেকটা ভেঙে পড়েছিলাম। এখন আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন আমি MBA করছি, আর লাইফটাকে বোঝার চেষ্টা করছি, আসলে লাইফটা কেন হচ্ছে, কি হচ্ছে। আর যে লাইফটা আমার মনে আমাকে গুছিয়ে দিয়ে গেছে, সেই লাইফটাকে যদি আমি এলোমেলো করে ফেলি, সেটা আসলে আলটিমেটলি তাকে কষ্ট দেওয়া হবে। সো লাইফটা এলোমেলো না করার চেষ্টা করছি। আর যে ভালোবাসা আমাকে সে বেসেছে, যে মানুষ একদিন ভালোবাসতে পারে, ট্রু লাভ যে একদিন পায়, সেটা দিয়ে সে সারা জীবন বাঁচতে পারে। তার সাথে ভালো স্মৃতিগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমি বেঁচে আছি। যখন মন খারাপ হয়ে যায়, ভালো স্মৃতিগুলোর কথা চিন্তা করি, বেঁচে আছি। আপনি কথার ফাঁকে বলছিলেন যে আমার তো মনে হয় যে এই ধারে এখনো সে আমার কথা শুনছে, এবং সত্যই যদি আমরা নিজেরাও সবাই বিশ্বাস করি যে আপনি যেভাবে ভালোবাসেন, মানে ভালোবাসা এমনই একটি শক্তি যে ভালোবাসার চরম শক্তির কারণে মানুষের টেলিপ্যাথিক্যালি সব পাওয়ারগুলো এত বেশি স্ট্রং হয়ে যায় যে ভালোবাসা মানুষকে ঠিকই যেন আশপাশে নিয়ে আসা সম্ভব হয়। এই যে আমরা প্রায়শই বলি যে হঠাৎ আমার মনে হলো যে মা এবং ছেলের মধ্যে বা মা এবং মেয়ের মধ্যে হয়তো এই ঘটনাগুলো প্রায়শই ঘটে, যে আমার মা বলছিলেন যে আমার মন বলছিল যে আজকে মনে হয় এরকম কিছু হবে, এবং পরে দেখা গেল যে আসলে সেরকম কিছু হয়েছে। এবং এই ভালোবাসাগুলো কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই। তো এখন যদি আপনি যে ইথারের কথা বলছিলেন, ইথারে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে কিছু বলতে চান, একটা লাইনে কি বলবেন আপনি? মুন্নি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। তুমি অপেক্ষা করো, আমি আসতেছি, এবং অবশ্যই আমাদের দেখা হবে। কখনো যদি কখনো আনইনটেনশনালি কষ্ট দিয়ে থাকি কখনো, তাহলে আমাকে ক্ষমা করে দিও।
অনেক ভালোবাসি ডার্লিং, আমাকে তোমাকে অনেক ভালোবাসি। বন্ধুরা আমরা আরেকটা ফোন রিসিভ করছি, দেখা যাক কে ফোন দিচ্ছেন আমাদেরকে। হ্যালো হ্যালো, আপনার ভলিউমটা একটু কমাতে হবে বন্ধু, রেডিও। হ্যালো, আমি সাজু বলছিলাম। হ্যালো হ্যাঁ সাজু ভাই বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো, আমি বলছিলাম আমার ওটা জন্য খুব খারাপ লাগতেছে। দেখুন আত্মিক সম্পর্ক সাজু ভাই, যে এই যে শাওন সাজু দুইজন একসাথে একটা কষ্টের জন্য একই সাথে কান্নাকাটি করছে। আমাদের পরস্পরের সাথে নাকি সম্পর্ক নাই, পরস্পরের মধ্যে নাকি ভালোবাসা নাই, তো এইটা কোত্থেকে আসে? ইরা জয়া আমাকে একটু বলবে যে এই যে মানুষটাকে যে সাজু ফোন দিয়েছে এখন, সে তো চিনে না তাকে। আমরা যে প্রায়শই বলি পরস্পরের প্রতি নাকি টান নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, তো নাই তো এগুলো আসে কোত্থেকে? গুরু এর নামই হয়তো ভালোবাসা। আমরা যত যান্ত্রিকই হই না কেন, যত অনুভূতিহীনই হই না কেন, সত্যিকারের হৃদয়ের ভেতরে আঘাত লাগে। ভালোবাসা থেকে পালিয়ে বাঁচবার কোনো পথ নেই। ভাই আপনি কাঁদবেন না, ভাই আপনি কাঁদবেন না, আপনি দোয়া করলেই চলবে। আমি দোয়া করছি, আপনি দোয়া করবেন। হ্যালো জি ভাই বলেন। হ্যালো শাওন ভাইয়া, জি ভাই। আমি তো দেখা করতে যাচ্ছি, কষ্টটা খুব খারাপ লাগছে। অবশ্যই ভাই দেখা হবে, ভাই দেখা হবে। হ্যালো লাভ গুরু, হ্যাঁ সাজু, আমি আজকে কয়েক বছর ধরে আপনার শোটা শুনি, কারণ আমার জীবনে দুর্ঘটনা ঘটছে না, সেই জন্য আমি রেডিওটা বাঁচতে নিচ্ছি আমার সঙ্গী হিসাবে। আমি আজকে 4 বছর ধরে রেডিও শুনি। সাজু আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন না। আমরা পরস্পরকে এত বেশি করে ভালোবাসবো, পরস্পরের পাশে এত বেশি করে দাঁড়াবো, যেসব কষ্টগুলোকে আমরা একদিন হারিয়ে দিব সাজু। মানুষ বলে যে মানুষের মধ্যে নাকি টান নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। তো এ কোন শক্তি বলে একজন অপরিচিত মানুষ আর একজনের কষ্ট শুনে ফোনে এভাবে হাউমাউ করে কাঁদতে পারে? আমাদের প্রতিদিন হয়তো এই ঠিক সময় আপনাদের কাছে আসতে অনেক কষ্ট হয়, অনেক আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত লিমিটেশন থাকে, তারপরও ছুটে আসি শুধুমাত্র এই ভালো লাগা আর এই ভালোবাসার কারণে। সাজু সাজু আপনি শান্ত হন, আপনি নিজেকে হারাবেন না, আমাদেরকেও হারতে দিবেন না। আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করছি। হ্যাঁ সাজু বলেন প্লিজ। লাভ গুরু, আমি ঢাকা ফায়ার গেটে বলছি। হ্যাঁ সাজু, তো আমি সবসময় রেডিও শুনি, আমি প্রতিদিন শুক্রবার থেকে বৃহস্পতিবার আসবে সেই অপেক্ষা থাকি। হ্যাঁ সাজু, আমি একটা দিনও মিস করি না। সাজু আমরাও মিস করব না। আপনাকে আমি আজকে বলে রাখি, আমার জীবনের সবচাইতে বড়, আপনাকে শুধু বলে রাখি ঘটনাটা, আমি অনেক সময় হয়তো এয়ারে এটা বলতে পছন্দ করি না, এখন শুধু এতটুকু বলে রাখছি, এরই মধ্যে আমি আমার জীবনের সবচাইতে বড় অবলম্বনকে হারিয়েছি, তাও ফিরে আসতে আমি দ্বিধান্বিত হইনি। পরের সপ্তাহে ফিরে এসেছি শুধু আপনাদের জন্য, আপনাদের এই কষ্টগুলোকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। কিন্তু সাজু কথা দেন, জীবন থেকে কিন্তু নিজেকে হারতে দেয়া যাবে না। অনেক বড় কষ্ট নিয়ে এই যে আমার সামনে যে ছেলেটি বসা, সে কিন্তু একজন হি ইজ এ গোল্ডেন বয়। সে একাধারে নেভাল আর্কিটেক্ট থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন সে MBA করছে, এবং সব মিলিয়ে একজন জুয়েল ছেলে বলতে আমরা যা বুঝি। কিন্তু সে এত বড় কষ্ট পাওয়ার পরে বন্ধু, ও কিন্তু চেষ্টা করছে যে সেই মানুষটির জন্য, সেই ভালোবাসার মানুষটির জন্য ঘুরে দাঁড়াতে। আপনি কিন্তু হারবেন না। আমার জীবনে এই ঘটনা ঘটে নাই, আমি সহ্য করতে পারতেছি না। আমি লোকটা কি হবে আমি সহ্য করতেছে। ভাই সহ্য করে যাচ্ছে ভাই, মরে তো যেতে পারছি না। আপনি নিজেকে কোনোভাবেই হারতে দিবেন না, এবং যে ভালোবাসার মানুষটির কথা আপনি বলছেন, সেই ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে হলেও আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে, জীবনে অনেক বড় করে বাঁচতে হবে। আমাদেরকে তারা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দেখছে, এবং দেখে আশান্বিত হচ্ছে যে আমার সবচেয়ে ভালোবাসার মানুষটি হয়তো ভালো আছে এই পৃথিবীতে। সাজু আপনি শান্ত হন, আপনি যতক্ষণ শান্ত না হচ্ছেন আমি কিন্তু ফোন রাখতে পারছি না। আমি শাওনের ফোন নাম্বারটা চাইলাম। হ্যাঁ আমরা শাওনের ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, আপনার ফোন নাম্বারটা আমাদের কাছে আছে। হ্যাঁ এই নাম্বারে আমরা জাস্ট কল ব্যাক করে আপনাকে শাওনের ফোন নাম্বারটা দিয়ে দেবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে সাজু। অনেকদিন আসছি কিন্তু আমার সাহসে কুলায় না।
এটা সাহসের কিছু না। এই একটা জায়গা যেখানে কথা বলার জন্য কোনো সাহসের প্রয়োজন নেই। ঘটনা জানে কি আপনারা শুনলে থক হয়ে যাবেন, কিন্তু আমি সবাইকে শেয়ার করতে চাই না। আমার জীবনে অনেক কষ্ট, একটা জীবন কাটাচ্ছি। সাজু, একটা কথা দেন আপনি। আমি শাওনের পাশাপাশি এখন আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি আপনাকে নিয়ে। সমানভাবে আপনার কষ্টটা অনুরণিত হচ্ছে আমার ভিতরে। আপনি স্বাভাবিক জীবনে ফিরে এসে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, এবং আপনার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলবো, এবং কোনো একদিন হয়তো আপনাকে নিয়ে আমরা বসবো, যেখানে আসার জন্য কোনো সাহসের, কোনো শক্তির, কোনো কিছুর প্রয়োজন হয় না। সাজু, আপনি ভালো থাকবেন, আপনি অনেক বেশি ভালো থাকবেন। স্রষ্টার কাছে প্রার্থনা করি এই যে মানুষ, এর মানুষের মধ্যে যদি সামান্য পরিমাণে কোনো রকমের পঙ্কিলতা থাকতো, তাহলে এই মানুষটি এত সহজ আর একটা মানুষের কষ্টে এত বেশি সম্পৃক্ততা জানাতো না। তো এই ভালো মানুষটি যেন স্রষ্টার এই পৃথিবীতে ভালো থাকে, কারণ ভালো মানুষের সাথে আলটিমেটলি যাই হোক না কেন পরিশেষে ভালো কিছু হতে বাধ্য। তা আমি দোয়া করব যেন তার সাথে ভালো কিছুই হয় এবং আমার বন্ধুটি তার ব্যক্তিগত ভালো জীবনে ফিরে আসে। আমরা এরই মধ্যে আরো কিছু বার্তা নিয়ে নিতে পারি। লিখেছে আমাদের কাছে সজীব বাড্ডা থেকে, শাওন ভাই আমি আপনাকে স্যালুট করি, কারণ আমি আমার লাভারের সাথে অনেক সময় অনেক মিসবিহেভ করে ফেলি। আজ থেকে আর ওর সাথে কোনো খারাপ বিহেভিয়ার আমি কখনোই করব না। এরপর লিখেছি নিজ বনানী থেকে, প্লিজ শাওন ভাইকে বলছি, শাওন ভাই তুমি এখন কেমন আছো? বুকটা ফেটে যাচ্ছে, কাঁদতে পারছি না, কারণ আমার হাজবেন্ড পাশে আছে। তারপরও তোমার ব্যথায় আমরা অনেক ব্যথিত। লিখেছে মহুয়া তেজগাঁও থেকে, আই হেট লাভ বিকজ মিনিংটা খারাপ হয়ে যাচ্ছিল, বাট লাভের পরিণতি যদি এটাই হয় তো মানুষ কিভাবে ভালোবাসবে? আমার মনে হয় মহুয়ার এই প্রশ্নের উত্তরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ভালোবাসা যে একটা মানুষকে কতটা আমূল বদলে দিতে পারে এবং একটা মানুষকে কি করে পরিশুদ্ধির দিকে নিয়ে যেতে পারে, এবং একটা মানুষকে ভালোবাসা এমনই একটা আকাশসম উচ্চতায় নিয়ে যেতে পারে যে মানুষটা সবকিছু হারিয়েও তারপরেও ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখছে। তার জন্য একটা কথা যেটা বললেন যে তোমার জন্য বাঁচতে পারি, এটাই হচ্ছে ভালোবাসার শক্তি, এবং এটাই আমাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে, ভালোবাসার স্বপ্ন দেখাবে। বন্ধুরা, আমরা এখন একটা গান শুনছি এবং একটু পরেই ফিরে আসছি, সাথে থাকুন আমাদের। বন্ধুরা, তোমরা কোথাও যাবে না, আমরা এক্ষুনি ফিরে আসছি, কারণ আমাদের আসলে একটু ব্রিদিং স্পেস দরকার নিজেদেরকে ধাতস্থ করার জন্য। এক্ষুনি ফিরে আসছি আমরা। আমরা কিন্তু এখানে একটা নতুন একটা শিক্ষণীয় জিনিস কিন্তু দেখেছি। আমরা প্রায়শই বলি যে ভালোবাসার মধ্যে এমনই এক শক্তি আছে যে ভালোবাসা আমাদেরকে সবাইকে সৎ পথে, সঠিক পথে পরিচালিত করতে পারে। যদিও সমাজে হয়তো এ ধরনের একটা রেওয়াজ আছে যে আমরা ভালোবাসার কারণে মূল স্রোতধারা থেকে নাকি সরে যাই। যেমন যে বয়স আমাদের পড়ালেখা করার কথা, যে বয়সে নিজেদেরকে তৈরি করার কথা, সে বয়সে আমরা ভালোবাসার মতো এই আবেগঘন ব্যাপারকে নিয়ে সম্পৃক্ত হতে গিয়ে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে ফিরে আসি। কিন্তু আজকে যে জীবনের কথা আমরা শুনলাম, তারা কিন্তু পরস্পরকে অনেক বেশি সাহায্য করেছে শুধুমাত্র ভালোবাসার কারণে, এবং তাদের জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে চেষ্টা করেছে। তো বন্ধুরা, একেবারেই শেষবারে যাওয়ার সময় একটি কথাই বলার, সেটাই হচ্ছে যে এত কিছুর পরেও এই সমুদ্রের পানি যেমন প্রবাহমান, ঠিক সেই রকমভাবে এই জীবন প্রবাহমান, আর এই জীবন হচ্ছে স্রষ্টার এক মূল্যবান রহমত এই পৃথিবীতে। তাই আমরা কিন্তু আমাদের এই পথ চলা আমরা অবিরত রাখবো। আমাদের যত কষ্টই থাক, যত দুঃখই থাক, তারপর আমরা ভালোবাসাকে সেই মহিয়ান জায়গা দিব এবং সেভাবে আমাদের পথ চলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, তোমরা অনেক 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 বেশি ভালো থাকবে, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সামনের সপ্তাহে আবার এই সন্ধিক্ষণে তোমাদের সাথে কথা হবে। আর লাভগুরু, আমার চলে যাবার আগে একটা কথা শেয়ার করার ছিল, সেটা আমি প্রথমেই ভেবেছিলাম যেটা আমি শেয়ার করবো না বা বলবো না, কিন্তু আজ মানে ইমোশনালি হয়ে গেলে মানুষ অনেক কিছুই প্ল্যান্ড থাকে না, আনপ্ল্যান্ড অনেক কিছু হয়ে যায়। সো আমি এটা না বলে পারছি না। সেটা হচ্ছে যে শাওন কিন্তু আমার সাথেই পড়ে, উই আর ক্লাসমেটস, এবং এই ছেলেটাকে আমি প্রতিদিনই ক্লাসে দেখি। এবং আপনি তোমরা তাহলে এমবিএ করছো একসাথে? একই সাথে, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেট। তো এরা আরেকটা মজার একটু কথা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে গুরু মুন্নিচের সাবজেক্টে পড়তেন অ্যাকচুয়ালি ইংরেজি, ওটা হচ্ছে আমার সাবজেক্ট। সো আজকের ঘটনাটার সাথে আমরা দুজনেই কেমন যেন ইনভলভ হয়ে গেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শাওনকে আমি প্রতিদিনই দেখি, আমার ক্লাসে দেখি, এবং আপনি যদি ওর ঘটনাটা না জানেন, আপনি ওকে দেখে কিছু বুঝতে পারবেন না। একটা মানুষ হাসছে, মজা করছে আমাদের সাথে, এবং ভিতরের সবটুকু কষ্টকে চাপা দিয়ে
এবং আমার মনে হয় একটাই কারণ ও কখনো ভাবে না যে সেই মানুষটা ওর সাথে নেই। না, সে তো ভাবে না, সে তো ঠিক সেজন্যই। প্রায়শই সেটা বলছে যে সে প্রায় যোগাযোগ করার চেষ্টা করে, তার সাথে যায়, তার কবরস্থানে গিয়ে তার সাথে কথা বলতে চেষ্টা করে। Exactly, এবং ঠিক এই কারণেই হয়তো ওকে দেখে আপনি বুঝতেই পারবেন না ক্লাসে যদি দেখতেন আপনি যে এই মানুষটার এত একটা কষ্টের ইতিহাস ইরাজ, লুকানো এই আছে। কারণে কিন্তু আমার ওনাকে দিয়ে অনেক বেশি ভয়, কারণ যারা নিজেরা একটু এক্সপ্রেসিভ ধরনের, যদি নিজেদের আবেগের কথা সহজে বলতে পারে, প্রকাশ ঘটায়, তারা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় বলার পরে। কিন্তু এই মানুষটা ভিতরে ভিতরে এত বেশি জমাটবদ্ধ করে রাখে, বাইরে সেটা প্রকাশ হতে দেয় না, তার যেন কোনো রকমের পরবর্তীতে সমস্যা না হয়, এই নিয়ে কিন্তু আমি অনেক বেশি ব্যতিব্যস্ত ছিলাম। এবং আমি অবশ্যই চেষ্টা করব এবং দোয়া করব, সে আমাদেরকে কথা দিয়েছে যে মুন্নির জন্য হলো বাকি জীবনে সে অনেক বড় হয়ে নিজেকে দেখার চেষ্টা করবে। আর শাওনের কাছেও বন্ধু হিসেবে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে মানুষটা সবসময় দেখছে ওকে অন্য একটা জগৎ থেকে, সেই মানুষটার জন্য হলো যেন ও নিজের জীবনটাকে যতটা ভালোভাবে সাজানো যায় ঠিক ততটা ভালোভাবে সাজায়, তার জন্য হলো, এটা হচ্ছে বন্ধু হিসেবের কাছে আমার প্রত্যাশা। আমারও একই। ওয়েল বন্ধুরা, আজকে আমরা বিদায় নিচ্ছি, তবে যাবার আগে আরেকবার বলে যাচ্ছি যে আগামী পর্বগুলোতে যারা অতিথি হয়ে আসতে চান তাদের জন্য SMS করার নিয়মটা প্রথমে আরে লিখতে হবে, অর্থাৎ